প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। যথেষ্ট গরম, বুঝতে পারছেন। টিকা বিপদ হয়ে যাচ্ছে। আচ্ছা, আজকে আমরা পড়বো হচ্ছে ফৌজদারি কার্যবিধি এবং সাক্ষ্য আইন, দুইটা আইন আজকে পড়বো। শিবলি ভাই বলবেন সবকিছু ঠিক আছে কিনা। আসসালামু আলাইকুম স্যার। জি, সব ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, অ্যানসারিং হিন্ট দিয়ে দিয়েছি ক্লাস টেস্ট ওয়ানের, সেটা থেকে মিলিয়ে নিয়েছেন। জি, মাত্র পেয়েছি কিছুক্ষণ আগে। ওপেন করার সুযোগ পেলাম। মেলাচ্ছি, আচ্ছা কয়েকটা ভুল হয়েছে, কয়েকটা ঠিক হয়েছে। আচ্ছা, চেষ্টা করব আজকে রাত্রে সেটার রেজাল্ট দিয়ে দেওয়ার। আজকে ক্লাসটা শেষ করি। ঠিক আছে, তো আপনার লাইনে থাকেন যদি নয়েজ না হয়। আইন 4 আমার নোটের, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর, ফৌজদারি কার্যবিধি 1898। আমরা পড়ছি আইন আদালত বাড়ি লিখিত 2025 ফাইনাল টাচ নোট থেকে। প্যাটার্ন 4, ঘটনা বা সমস্যামূলক প্রশ্ন। বলছে 1 নম্বর প্রশ্ন, এটা খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এবারের জন্য। আমার মূল নোটেও এই প্রশ্নটি আছে, লক্ষ্য করেছেন। ক, ব্যভিচারের উদ্দেশ্যে দিনের বেলা জোরপূর্বক গৃহে প্রবেশ করে খ এর স্ত্রীর সাথে ব্যভিচার করে। ক এর বিরুদ্ধে পেনাল কোড এর 454 এবং 497 ধারায় পৃথকভাবে চার্জ গঠন করে উভয় ধারার অধীনে শাস্তি দেওয়া যাবে কি। একটা হচ্ছে ক্রিমিনাল ট্রেসপাস, মানে জোরপূর্বক অন্যের গৃহে প্রবেশের ধারা, এবং 497 হচ্ছে ব্যভিচারের ধারা। দুইটাই ধারায় অভিযুক্ত করা যাবে কিনা। তো ঘটনা যেটা সেটা লিখে দিবেন প্রশ্ন থেকে, বিচার্য বিষয় সেটা প্রশ্ন থেকে লিখে দিবেন। প্রাসঙ্গিক আইনে আমাদের সিআরপিসির 233 ধারাকে আলোচনা করতে হবে। এই ধারা বিধান মতে প্রতিটি সুস্পষ্ট অপরাধের জন্য পৃথক অভিযোগ গঠন করে পৃথক বিচার করা যাবে, অর্থাৎ যতটি অপরাধ হবে চার্জও ততটি গঠন করা যাবে। আবার 235 ধারায় বলা হচ্ছে কতকগুলো পরস্পর সম্পর্কযুক্ত কার্যসমূহ যখন একটি মাত্র কার্যের সামিল বলে বিবেচিত হবে, মানে বেশ 2-3টা কাজ করে একটা কাজে এক্সিকিউশন করলাম, এই ক্ষেত্রে অপরাধটি একই ব্যক্তি কর্তৃক কৃত হলে এক বা একাধিক অভিযোগ গঠন করা যাবে, কিন্তু মামলা একটি হবে। আবার বলা হচ্ছে উপধারা 2-এ 2 বা ততোধিক সংজ্ঞার অন্তর্ভুক্ত অপরাধের ক্ষেত্রে তা একই ব্যক্তি কর্তৃক কৃত হলে একাধিক অভিযোগ গঠন করা হলেও কিন্তু মামলা একটি হবে। তাহলে এই দুইটা ধারা থেকে আমরা কি বুঝতে পারছি যে ক 497 ধারার অপরাধ ব্যভিচার সংগঠনের উদ্দেশ্যে একই কাজে সামিল কিন্তু ভিন্ন সংজ্ঞার অন্তর্ভুক্ত 494 ধারায় দিনের বেলা জোরপূর্বক অন্যের গৃহে প্রবেশ করার জন্য অপর একটি পৃথক অপরাধ সংগঠিত করেছে। সুতরাং ক এর বিরুদ্ধে পেনাল কোডের উভয় ধারায় পৃথকভাবে চার্জ গঠন করে শাস্তি দেওয়া যাবে। এই ক্ষেত্রে ক এর বিরুদ্ধে 2টি চার্জ গঠন হলেও একটি মামলা হবে। এখানে 2টি সেকশনই আসছে কারণ জোরপূর্বক প্রবেশ করেছে। যদি জোরপূর্বক প্রবেশ না করত, অর্থাৎ মহিলাটি যোগসাজশ করে যদি মানে প্রবেশ করার সুযোগ করে দিত, তাহলে 454 ধারা আসতো না। এই কারণে 2টি সেকশনে আসবে। আমরা সেটার জন্য 2টা ধারাও উল্লেখ করলাম। আচ্ছা, প্রশ্ন 2, ক চুরির দায়ে অভিযুক্ত হয়ে তার বিরুদ্ধে দণ্ডবিধির 380 ধারায় চার্জ গঠিত হয়। চুরি করলো 380 ধারা, অর্থাৎ গৃহের ভেতরে চুরি করেছে মেবি। বিচার চলাকালে সাক্ষ্যে যদি ইহা প্রকাশ পায় যে ক অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অপরাধ করেছে, এক্ষেত্রে আদালত উক্ত মামলায় ক কে অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অপর অপরাধ সংগঠনের জন্য দোষী সাব্যস্ত করতে পারবে কিনা। মানে প্রথমে মামলা হয়েছে 380-তে এবং 380-তে চার্জ গঠন হয়েছে। পরে মামলা সাক্ষী প্রমাণে দেখা যাচ্ছে আর্গুমেন্টের আগে যে এই মামলায় আসলে সে বিশ্বাসভঙ্গ করেছে, অর্থাৎ 380 না হয়ে হয়তোবা 406, 7, 8 এরকম কোন ধারা হবে। সেই ক্ষেত্রে কি হবে। 237 ধারার বিধান মতে আসামির বিরুদ্ধে এক ধরনের অপরাধের জন্য অভিযোগ গঠন করার পর সাক্ষ্য প্রমাণে যদি দেখা যায় যে ভিন্ন কোনো অপরাধ ঘটেছে, তবে সে ভিন্ন যে অপরাধ করেছে উক্ত প্রমাণিত অপরাধের জন্য তাকে শাস্তি দেওয়া যাবে। অর্থাৎ
এইখানে এই ব্যক্তিকেও ওই অপরাধের জন্য শাস্তি দেওয়া যাবে। 3 নম্বর প্রশ্ন, ক হত্যার অভিযোগে একটি মামলায় অভিযুক্ত ক অভিযোগ গঠনের সময় অব্যাহতি চেয়ে আবেদন করে দাবি করে যে ঘটনার সময় সে অন্যত্র ছিল। তাহলে আমরা জানি যে চার্জ গঠনের সময় অব্যাহতির দরখাস্তে আসামি পক্ষ কোনো কিছু যদি দাখিল করে সেটা বিবেচনায় নেওয়া হয় না। এটা 241-এ ম্যাজিস্ট্রেট কোর্টে যদি আমরা দাখিল করি, আর 265C যদি দায়রা আদালতে দাখিল করি। এখন প্রতিবেদনে এক কথা বলা হচ্ছে, আর 464 ধারা জবানবন্দিতে যদি দোষ স্বীকারোক্তি থাকে, এই বিষয়গুলো এবং মানে মামলায় বাদী পক্ষ থেকে এবং প্রসিকিউশন পক্ষ থেকে যেগুলো আসবে সেগুলোর উপর ভিত্তি করেই কিন্তু আদালত সিদ্ধান্ত নিবে। তো এই বিষয়ে যেহেতু এই ধারাসমূহ, দুইটা ধারা 241-এ এবং 265C-তে স্পষ্ট বিধান নাই যে আসামির দাখিলীয় যে কাগজপত্র বা দলিলাদি সেটা বিবেচনায় নেওয়া হবে কিনা। যেহেতু বিআর অ্যাক্টে নাই, সেহেতু আমাদের কেস লয়ের হেল্প নিতে হবে। অতএব এখানে কেস লটা দেওয়া প্রাসঙ্গিক হয়ে যায় যে রাষ্ট্র বনাম নজরুল ইসলাম 50 DLR এই মামলার সিদ্ধান্ত মতে চার্জ গঠন বিষয়ে শুনানির সময় আসামির দাখিলীয় দলিলাদি বিবেচনার কোনো সুযোগ নেই এবং এর ভিত্তিতে আসামিকে অব্যাহতি প্রদান করা যায় না। তাহলে এই মামলাতেও কি করা যাবে না। সুতরাং মামলায় আসামিকে অভিযোগের দায় হতে অব্যাহতি প্রদানের আদালতের এমন সিদ্ধান্ত মোটেও আইন স্বীকৃত হয়নি, কারণ আদালত আসামির দেওয়া কাগজপত্রের ভিত্তিতে আসামিকে অব্যাহতি দিয়ে দিয়েছে। আদালতের এমন সিদ্ধান্ত দ্বারা সংক্ষুব্ধ পক্ষ এর বিরুদ্ধে সংশ্লিষ্ট উচ্চ আদালতে রিভিশন দায়ের করে তা বাতিল করতে পারবে। অর্থাৎ প্রসিকিউশন বা বাদী পক্ষ বা ফরিয়াদি পক্ষ বা এজাহারকারী পক্ষ যারা মামলায় কন্টেস্ট করছে, যারা ভিকটিম, তারা এই মামলায় রিভিশন করতে পারবে এবং এই অভিযোগটা বাতিল করে দিতে পারবে। অব্যাহতির যে আদেশটি, খুনের চার্জে ক এর বিচার শেষে তাকে খালাস দেওয়া হয়। তাহলে খুন করেছে, তাকে খালাস দেওয়া হলো, বিচার বিচার হয়েছে, এক্ষেত্রে তার বিরুদ্ধে দস্যুতার কোনো চার্জ ছিল না। পরবর্তীতে প্রকাশ পেল তদন্তে যে খুনের সাথে দস্যুতাও ছিল। তাহলে রেজ জুডিকাটার নীতি প্রয়োগ হবে কিনা। এখানে রেজ জুডিকাটা নীতির প্রয়োগ হবে না, কারণ দুইটা ভিন্ন অপরাধ। খুনের সাথে দস্যুতা থাকলে পরবর্তীতে ক এর বিরুদ্ধে চার্জ আনা এবং বিচার করা যাবে। এটা আমরা আগে থেকে জানি, এটা আমার মূল নোটের প্রশ্ন। আমরা 403-এর 2 ধারায় এটা জানি যে যে ক্ষেত্রে দণ্ডিত বা খালাসপ্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধে পৃথক অভিযোগ গঠন করা যেত, সেক্ষেত্রে পরবর্তী পৃথক অভিযোগে বিচার করা যাবে বলেই দিচ্ছে। এবং আমরা অত্র ধারার অধীন খ নং উদাহরণের মূল বক্তব্য হলো, উদাহরণ কথাটা যদি বলতে নাও পারি এই অংশটুকু দেওয়া বাধ্যতামূলক না, উদাহরণ দেওয়াটা কম্পালসারি না, অপশনাল। ক খুনের অভিযোগে অভিযুক্ত হয় এবং বিচারে খালাস পায়, খুনের সাথে দস্যুতা আছে প্রতীয়মান হলে পরবর্তীতে ক এর বিচার করা যাবে। এবং খুন ও দস্যুতা সম্পূর্ণ ভিন্ন দুইটি অপরাধের সংজ্ঞার অন্তর্ভুক্ত অপরাধ, যার মধ্যে খুন হলো মানব শরীর সংক্রান্ত এবং দস্যুতা হলো সম্পত্তি সংক্রান্ত অপরাধ। আবার পেনাল কোডে 300 ধারায় খুন এবং 390 ধারায় দস্যুতার সংজ্ঞা দেওয়া হয়েছে। তার মানে দুইটা যে ভিন্ন অপরাধ এবং বিচার করা যাবে, এইভাবে প্রাসঙ্গিক আইন অংশে সেটাকে লজিক্যাল করে ফেললাম, যৌক্তিক আলোচনা হয়ে গেল। এরপরে আমরা সিদ্ধান্তে আসব যে খুন ও দস্যুতা দুইটি সম্পূর্ণ ভিন্ন অপরাধ, ভিন্ন সংজ্ঞার অপরাধের সংজ্ঞার অন্তর্ভুক্ত অপরাধ। তাই কি পরবর্তীতে কয়ের বিরুদ্ধে দস্যুতায় চার্জ আনা ও বিচার করা যাবে। এক্ষেত্রে দোবারা সাজা মতবাদটি প্রযোজ্য হবে না। আমরা মূল নোটের প্রশ্নগুলি এখনো পড়ছি, তাই একটু দ্রুত এগিয়ে যাচ্ছি। একটি হত্যা মামলায় এক্স এজাহার বাইফায়ার নামীয় আসামি না হওয়া সত্ত্বেও তদন্ত পর্যায়ে পুলিশ এক্স কে গ্রেপ্তারের জন্য চেষ্টা করছে, তার মানে এজাহার বা এফআইআর এ তার নাম নাই। এই ক্ষেত্রে এক্স জামিনের জন্য কোন আদালতে আবেদন করতে পারবে। তাহলে তাকে আগাম জামিন নিতে হবে, জামিনের দরখাস্ত সমর্থনে কিছু হেতুবাদ দিতে হবে। অর্থাৎ আগাম জামিনের যে দরখাস্তের যে হেতুবাদ, সেই 2-1টা হেতুবাদের পয়েন্ট দিয়ে দিতে হবে।
যেহেতু হত্যার অভিযোগে একটি জামিন অযোগ্য অপরাধ ও মামলাটি তদন্ত পর্যায়ে আছে এবং এক্স এজাহার নামীয় আসামি না, সেহেতু সিআরপিসির 498 ধারার বিধান মতে এক্ষেত্রে এক্স আগাম বা গ্রেপ্তার পূর্বক জামিনের জন্য মহামান্য হাইকোর্ট বিভাগে আবেদন করতে পারবেন বা পারবে। আমরা 498 ধারায় আগাম জামিনের স্পষ্ট কোনো বিধান নেই, কিন্তু বর্তমানে প্রচলন আছে যে আগাম জামিন শুধুমাত্র মহামান্য হাইকোর্ট বিভাগেই আবেদন করে নেওয়া যাবে। আগাম জামিনের যে বিধান সেইটা 498 ধারা অনুসারেই ধরে নেওয়া হয় এবং 498 ধারায় দায়রা জজ এবং মহামান্য হাইকোর্ট বিভাগ উভয়ই জামিন দিতে পারেন, কিন্তু বাস্তবে দায়রা জজ আগাম জামিন সাধারণত দেন না বা প্রচলন নেই। শুধুমাত্র মহামান্য হাইকোর্ট বিভাগেই এই আগাম জামিন বা অ্যাড ইন্টার আগাম জামিন এবং অ্যান্টিসিপেটরি বেল যেটা, সেটা করা যাবে। জামিনের দরখাস্তের সমর্থনে যুক্তি বা হেতুবাদ কি? যে জামিনের দরখাস্তকারী ব্যক্তি এজাহার নামীয় আসামি না, এটা একটা বড় পয়েন্ট। আসামি বর্তমানে মামলাটি বর্তমানে তদন্ত পর্যায়ে আছে। অত্র দরখাস্তকারী ব্যক্তি একজন বাংলাদেশের স্থায়ী নাগরিক। অত্র মামলার এজাহারে বর্ণিত ঘটনার সাথে অত্র ব্যক্তি কোনোভাবে জড়িত নয়। অত্র দরখাস্তকারী ব্যক্তির শত্রুপক্ষের দ্বারা প্রভাবিত হয়ে পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা করছে, মানে এই মামলায় জড়ানোর চেষ্টা করছে। অত্র দরখাস্তকারী ব্যক্তি তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। এটা দ্বারা কি বোঝালাম? যে সুতরাং মানবিক কারণে অত্র দরখাস্তকারী ব্যক্তি জামিনে মুক্তি পাওয়ার হকদার বটে। মানে যেহেতু সে একমাত্র ইনকাম করে, তাকে যদি আটকে রাখা হয়, তার যদি জামিন দেওয়া না হয়, সেই ক্ষেত্রে জামিনে মুক্তি না দিলে তার পরিবারের লোকজন অনাহারে বা মানবেতর জীবনযাপন করতে পারে। এমত অবস্থায় বিজ্ঞ আদালত দরখাস্তকারী ব্যক্তিকে যে কোনো শর্তে জামিনে মুক্তি দিলে পলাতক হবে না বা বরং নিয়মিত হাজিরা প্রদান করবে। অত্র আসামির পক্ষে উপযুক্ত এবং স্থানীয় জামিনদার আছে। অন্যান্য হেতুবাদ সমূহ শুনানিকালে মৌখিকভাবে উপস্থাপিত হবে। আসসালামু আলাইকুম স্যার, আমি অনলাইন লাইভ ক্লাসে আছি, ব্রেকের সময় আপনাকে ফোন ব্যাক করছি। আচ্ছা, এরপরে প্রশ্ন, চুরির অপরাধে বিচার চলাকালে 2 মাস জেল হাজতে থাকার পর এক্স জামিন পায়। বিচারের পর এক্স এর 6 মাসের কারাদণ্ড হয়। তার মানে 2 মাস জেলে ছিল, পরে 6 মাসের কারাদণ্ড হয়। মানে স্বাভাবিক যেটা নিয়ম, 35A ধারার বিধান মতে কি করতে হবে? এই যে 2 মাস হাজতে ছিল, এই 2 মাসটা মাইনাস করতে হবে, তাহলে 6 মাসের মধ্যে 4 মাস আর কারাভোগ করতে হবে। এই তো বিধান। যে 35A ধারার বিধান মতে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হাজতে থাকলে তা কারাদণ্ড হতে বাদ যাবে। অর্থাৎ 6 মাসের কারাদণ্ড হয় এবং ইতিপূর্বে সে বিচারকালে 2 মাস জেল হাজতে ছিল, সুতরাং তাকে সর্বমোট 4 মাস সাজা ভোগ করতে হবে, মানে আর সাজা ভোগ করতে হবে 6 মাস অবশিষ্ট সাজা। এক্স ঢাকা মহানগরের মতিঝিলে 1 খণ্ড জমি নিয়ে ওয়াই এর সাথে পরবর্তী 15 দিন পর পরবর্তী 15 দিন পর শান্তিভঙ্গ রোধের প্রার্থনায় জেলা ম্যাজিস্ট্রেট ঢাকা আদালতে একটি আবেদন দাখিল করলে জেলা ম্যাজিস্ট্রেট 144 ধারাধীনে আদেশ দ্বারা পরবর্তী 3 মাস ওয়াইকে নালিশি জমিতে প্রবেশ করতে বিরত থাকার এবং শান্তি বজায় রাখার নির্দেশ প্রদান করেন। দেখেন এখানে বলা হচ্ছে ওয়াই এর আইনজীবী হিসাবে আপনার আইনগত পদক্ষেপ কি হবে? জেলা ম্যাজিস্ট্রেট এর আদেশের বিরুদ্ধে আইনানুগ যুক্তি প্রদর্শন করুন। এখানে দেখা যাচ্ছে যে 144 ধারা, আমরা জানি 144 ধারা সেটা মহানগর এলাকায় প্রযোজ্য হয় না, এবং এখানে প্রশ্নে বলেই দিয়েছে যে ঢাকা মহানগর এলাকার 1 খণ্ড জমি। তো যেহেতু জমি সংক্রান্ত বিষয়, প্রথম পয়েন্ট হচ্ছে জমি সংক্রান্ত বিষয়, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে 144 ধারায় মামলা দায়ের করা হয়েছে, আবার তৃতীয় পয়েন্ট হচ্ছে 3 মাস দিয়েছে। এই তিনটাই ভুল হয়েছে। তার মানে জেলা ম্যাজিস্ট্রেট এটা করতে পারেন না। জেলা ম্যাজিস্ট্রেট মানে এখানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হবে, একই বিষয়। তো 3 মাস দেওয়া যায় না, সর্বোচ্চ 2 মাস দেওয়া যায় 144 বা 45 ধারায়। আর এই জমির ক্ষেত্রে 144 ধারা মহানগর এলাকায় প্রযোজ্য হবে না, 144 ধারা না হয়ে 145 ধারা হবে। তো সেগুলো আমাদের আলোচনা করতে হবে।
আইনানুগ যুক্তি মানে ওয়াই এর আইনজীবী হিসাবে আমার আইনানুগ পদক্ষেপ, আইনগত পদক্ষেপ এইভাবে শুরু করবো। এটা অ্যাডাপটিভ মেথডে করছি আমরা। যে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আদালত ঢাকা এর উক্ত আদেশের বিরুদ্ধে বিজ্ঞ দায়রা জজ আদালত ঢাকা বরাবর রিভিশন দায়ের করব। যেহেতু এডিএম কোর্ট বা জেলা ম্যাজিস্ট্রেট কোর্ট যদি কোনো আদেশ দেয় সেটার বিরুদ্ধে দায়রা জজ আদালতে রিভিশন দায়ের করার সুযোগ আছে। যেহেতু এটা ঢাকার মামলা, তাই ঢাকার জেলা ম্যাজিস্ট্রেট আদালতের আদেশের বিরুদ্ধে আমরা বিজ্ঞ দায়রা জজ আদালত ঢাকাতে রিভিশন দায়ের করব। সেটা আদালতের নাম সঠিকভাবে উল্লেখ করতে হবে। তাহলে এইটা ওয়ের পক্ষে আইনজীবী হিসাবে আমার কি হবে, পদক্ষেপ হবে। এবার আমরা যুক্তি দেখাবো। কিসে রিভিশনের মধ্যে যে যুক্তিটা দেখাবো, একটা রিভিশন ফাইলিং করলে সেখানে কিছু হেতুবাদ দিতে হয়। সে হেতুবাদ গুলোই চেয়েছে রিভিশনের যে ফাইল, যে যে দরখাস্ত, সেখানে কি যুক্তিতে আমি রিভিশন চাচ্ছি সেটাতে এখানে কিছু পয়েন্ট দিতে হবে। সেটা বলা হচ্ছে যে কি পয়েন্টে আমরা রিভিশন চাচ্ছি, গ্রাউন্ডস কি, সেই গ্রাউন্ডস গুলো দিয়ে দিব। যেহেতু সিআরপিসির 144 ধারার বিধান মহানগর এলাকায় প্রযোজ্য নয় এবং বিরোধীয় জমি মহানগর এলাকায় অবস্থিত, সেহেতু বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আদালত ঢাকা কর্তৃক প্রদত্ত আদেশটি আইন বহির্ভূত এবং বাতিলযোগ্য বটে। তার মানে তিনি সঠিক কাজ করেননি, ভুল মামলায় ভুল আদেশ দিয়েছেন। যেহেতু নিম্ন আদালতে মামলাটি সিআরপিসির 145 ধারায় আনীত হয়নি, মানে 145 ধারায় দায়ের করা হয়নি, সেহেতু স্থাবর সম্পত্তির শান্তিভঙ্গ রোধে উক্ত মামলায় উক্তরূপ আদেশ দেওয়া যায় না, বিধায় আদেশটি বাতিল করা বাঞ্ছনীয়। এছাড়া সিআরপিসির 144 ধারায় প্রদত্ত আদেশ সর্বোচ্চ 2 মাস পর্যন্ত জারি করা যায়, কিন্তু নিম্ন আদালত 3 মাসের জন্য তা জারির নির্দেশ দেন, বিধায় আদেশটি সরাসরি খারিজযোগ্য। এই হচ্ছে তিনটা বেসিক পয়েন্ট যেগুলো প্রশ্নের মধ্যেই দেওয়া আছে, আপনাকে ধরে নিতে হবে, বুঝতে হবে। আচ্ছা, এতক্ষণ যে ক্লাস করলাম সবকিছু বোঝা যাচ্ছে কিনা, কি অবস্থা? আচ্ছা, রেজাউন রেজওয়ান ইসলাম ভাই, সম্ভব হলে লাইনে আসেন, যদি নয়েজ না থাকে এসে বলেন সবকিছু বুঝতে পারছেন কিনা। জি আসসালামু আলাইকুম। ঠিক আছে স্যার, সব শোনা যাচ্ছে স্যার। সবকিছু বুঝতে পারছেন আপনি? ক্লাস জি স্যার, জি জি স্যার। নোট তো পেয়েছেন? জি স্যার, নোট পাইছি। কিশোর জেলা সদর থেকে আনছি স্যার। এরা ভুল ক্রমে এন্ট্রি দেওয়া হয়েছে না, না গেলে জেলা সদরে না গেলেও স্যার আরো কবে পাইলাম বলে কোন ঠিক নাই স্যার, এন্ট্রি দেওয়া হয় নাই। আচ্ছা, আপনি কষ্ট করে গেছেন, এখন মানে ঈদের পরে ওদের চাপ হয়ে গেছে, এই কারণেই এই সমস্যাগুলো হচ্ছে। অনেক সময় ঢাকা হেড অফিস দিলকুশাতে পড়ে থাকছে, এইখান থেকে জি স্যার, ফরওয়ার্ড জি হচ্ছে না। তো পাওয়া গেছে আলহামদুলিল্লাহ। আপনার কাছে নোট আছে, ভিডিওটা দেখেন, নয়েজ না হলে লাইনে থাকেন, ঠিক আছে? জি। আচ্ছা ভাই, তাহলে বুঝতে পারছেন ক্লাস? যখন বুঝতে পারবেন না আপনি বলবেন যে স্যার এই জায়গায় আরেকবার একটু বলেন, আপনি লাইনে থাকেন। এই দুইজন আসামির বিরুদ্ধে চুরির অপরাধের জন্য প্রাথমিক তথ্য বিবরণী দাখিল করে। তথ্য বিবরণী মানে এফআইআর বা এজাহার করেছে, মানে থানায় মামলা করেছে। এটাকে বলে জিআর মামলা করেছে। 1 সপ্তাহ পর এর স্বামী বি একই ঘটনার বর্ণনায় ম্যাজিস্ট্রেট আদালতে পূর্বের 2 জন সহ মোট 4 জন আসামির বিরুদ্ধে নালিশি দাখিল করে। ম্যাজিস্ট্রেট উক্ত নালিশের বিরুদ্ধে কিভাবে অগ্রসর হবে? আমরা এর আগে আমার মূল নোটে আছে যে একই মামলা বিষয়ে থানায় মামলা হলো, তদন্তে আছে, আবার যদি আদালতে সিআর মামলা হয়, অর্থাৎ জিআর মামলা আগে হয়েছে, সিআর মামলা যদি পরে হয়, তাহলে ম্যাজিস্ট্রেট কি করবেন? তো এটাই হচ্ছে একই অপরাধ বিষয়ে নালিশি মামলা ও পুলিশি তদন্ত চলাকালে আহ চলতে থাকলে অনুসরণীয় পদ্ধতি কি হবে ম্যাজিস্ট্রেটের, সেটা আছে 205D-তে সিআরপিসির। এ ধারার বিধান মতে একই অপরাধ বিষয়ে থানায় দায়েরকৃত মামলায় পুলিশি তদন্ত চলমান থাকা অবস্থায় আদালতে অপর একটি নালিশি মামলা দায়ের করলে ম্যাজিস্ট্রেট যে পদ্ধতি অনুসরণ করবেন তা নিম্নে আলোচনা করলো। ম্যাজিস্ট্রেটের জন্য 3টা পথ খোলা আছে। কি কি করতে পারবেন? নালিশি মামলার অনুসন্ধান বা বিচার কার্যক্রম স্থগিত রেখে, অর্থাৎ আদালতে যে সিআর মামলা করা হলো সেটা আপাতত কি থাকবে, স্থগিত থাকবে, স্টে থাকবে। উক্ত বিষয়ে থানায় দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা রিপোর্ট তলব করবে, বলবে তাড়াতাড়ি তদন্ত রিপোর্ট দেন, ঝামেলা হয়ে গেছে, আরেকটা সিআর মামলা হয়ে গেছে। অত্র কার্যবিধির 173 ধারার বিধান মতে তদন্তকারী কর্মকর্তা রিপোর্টের ভিত্তিতে আসামির বিরুদ্ধে মামলা আমলে গ্রহণ করলে উক্ত মামলার অনুসন্ধান বা
বিচার কার্যক্রম একই সাথে করতে পারবেন। তদন্তকারী কর্মকর্তার রিপোর্টের ভিত্তিতে আসামির বিরুদ্ধে মামলা আমলে গ্রহণ করলে স্থগিতকৃত নালিশি মামলাটির অনুসন্ধান বা বিচার কার্য অগ্রসর হবেন। এই তিনটা পয়েন্ট আমরা আগে থেকে জানি। এক ভাই বলল 7 নম্বর আরেকবার আলোচনা করেন। 7 নম্বরে বলা হচ্ছে কি, কে এই কথা বলছেন? পলি আপু। আচ্ছা, পলি আপু লাইনে আসেন, হাত উত্তোলন করেন, খুঁজে পেতে সুবিধা হবে আমার। হ্যাঁ, পলি জি আপু স্যার। লাইনে জি। এসেছেন। আচ্ছা, জি সাত স্যার। নম্বর 7 নম্বর এখানে বলা হচ্ছে যে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে 144 ধারা একজন মামলা করেছে। জমিটা হুম। ঢাকা মহানগর মতিঝিল এলাকার। তো আমরা হুম। 144 ধারায় জানি যে এইটা কিন্তু মহানগর এলাকার যদি কোনো সম্পত্তি হয় 144 ধারা প্রযোজ্য না মহানগর এলাকায়। এটা তো এমসিকিউ থেকেই আমরা জানি। জি জি। এটা জানেন জি তো? স্যার। জি। আচ্ছা, তো প্রথমে আমি বলেছি পদক্ষেপ কি, জেলা ম্যাজিস্ট্রেট যেহেতু একটা আদেশ দিয়েই ফেলেছেন, সেহেতু তার বিরুদ্ধে রিভিশন দায়ের করা যায় হচ্ছে দায়রা জজে। যেহেতু এটা ঢাকার মামলা, তাই ঢাকা দায়রা জজে যাবে। এই পয়েন্ট তো জি। বুঝেছেন? জি। এখন এটা রিভিশন একটা ফাইলিং এর যুক্তি কি সেটা জানতে চেয়েছে যে জেলা ম্যাজিস্ট্রেটের আদেশের বিরুদ্ধে আইনানুগ যুক্তি প্রদর্শন করুন। তো যুক্তিটা কি, মানে রিভিশনের মধ্যে আমি কি গ্রাউন্ড বা যুক্তি দেখাবো সেটা জানতে চেয়েছে। তো 1 নম্বর পয়েন্ট যে 144 ধারা মহানগর এলাকায় প্রযোজ্য না, কিন্তু এই মামলাটা মহানগর এলাকার হওয়া সত্ত্বেও 144 ধারায় দায়ের করা হয়েছে। এটা একটা ফল্ট মামলার। 145 ধারায় মামলা দায়ের করতে হতো, কারণ এটা স্থাবর সম্পত্তি বিষয়ে, সেটাও একটা মামলার ফল্ট। এবং আরো একটা বিষয়, 144 ধারায় মামলা করেছে, এই মামলা এবার 3 মাস এর জন্য একটা অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছে। তো 144 ধারা বা 145 ধারায় 3 মাস আদেশ জারি করা যায় না, সাধারণত অ্যাটলিস্ট সর্বোচ্চ 2 মাস জারি করা 2 যায়। মাস পরে। জি এই তো স্যার। জি। পয়েন্ট। এখন কি বুঝলেন না আমি তো আচ্ছা। বুঝলাম না। হুম। এবার বুঝেছেন? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। বাইরে না হলে লাইনে থাকেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এই মর্মে তথ্য পেল যে জেড আত্মহত্যা করেছে। আমরা এটা পড়েছি যে যদি আত্মহত্যার কোনো সংবাদ পাই পুলিশ কর্মকর্তা, মোহন ভাইকে, হ্যাঁ ভাই বলেন, মোহন ভাই লাইনে আছেন। জি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার স্যার 8-এর যে 2 নম্বর বললে স্যার, অত কার্যক্রম 73 দ্বারা বিধার মধ্যে মানে উভয় মামলার কার্যক্রম কি চলমান থাকবে স্যার? উভয় মামলার মানে নালিশি মামলা এবং জিএর মামলা দুইটা কি চলমান থাকবে হ্যাঁ, একই সাথে রিপোর্টের ভিত্তিতে? সিমুলটেনিয়াস, হ্যাঁ একই একই সাথে চলতে পারবে। দুইটা তো মামলাকে স্যার এখানে কি সিমুলটেনিয়াসলি একই সাথে চলতে পারবে। আবার একই ঘটনায় দুই আদালতে দুইটা মামলা চলবে না স্যার? এখানে দুই আদালতের কথা তো বলা হয়নি, একই আদালতে। আমলি মামলা না, আমলি আদালত তো একটাই হবে। কগনিজেন্স না কোর্ট তো স্যার, একটাই জিআর হবে, একটা থানার আন্ডারে। তো জিআর মামলা তো আমলেই ভিন্ন স্যার। জিআর মামলার সিআর মামলার আমলি ভিন্ন। আপনি কখনো কোর্টে যান? যে স্যার আমি তো করে যাই স্যার আমলে। ধরেন স্যার আমাদের বনানী কোর্টের যে মামলাগুলা, এটা মামলা ধরেন 4 নম্বর কোর্টে। হুম আবার হুম। জিয়া জিয়া জিয়ার মামলা যেগুলো স্যার, সেগুলোর জন্য তো স্যার আলাদা অন্য কোর্টের জন্য ওগুলো ইয়ে থাকে, কিন্তু যখন ট্রায়ালে চলে যায় তখন ভিন্ন নির্দিষ্ট করে চলে যায়। আচ্ছা, এখন যে এলাকায় এখন কগনিজেন্স কোর্ট ভিন্ন করা হয়েছে, আমাদের এলাকায় জিআর সিআর একই কগনিজেন্স কোর্ট। আচ্ছা, এখন আমি বলি সেক্ষেত্রে কি সমাধান হতে পারে। এই আসামিরা বা বাদী কখন এই জিনিসটা, তদন্তাধীন মামলা, কখন এই জিনিসটা জানতে পারবে, কোন একটা পক্ষ থেকে জানতে পারবে মামলাটার বিষয়ে? হ্যাঁ, যখন সিআর মামলা সমন পেয়ে গেল জি আসামি, তখন এই মামলা তদন্তে আছে, তখন আসামি পক্ষ বা বাদী পক্ষ যদি দাবি করে যে এই মামলাটা একসাথে চলমান হোক, তাহলে দুইটা ভিন্ন কগনিজেন্স কোর্টে থাকলেও মামলা কগনিজেন্স অবস্থাতে বদলি বদলি করা যায়, ট্রায়ালের জন্য না। কগনিজেন্স অবস্থাতে একটা কোর্ট থেকে আরেকটা কোর্টে বদলি করা যায়। এই ক্ষেত্রে দরখাস্ত দিতে হয় সিএমএম বা সিজিএম কোর্টে। বুঝতে পেরেছেন? চিফের কাছে দরখাস্ত দিতে হয় মামলাটা একসাথে করার জন্য। ক্লিয়ার? জি স্যার, মানে এটা বোঝার জন্য যে উভয় মামলা কি একসাথে চলতে পারবে কিনা এটা জানার জন্য। ঠিক আছে স্যার। হ্যাঁ, ঠিক একসাথে আছে। চলতে পারবে, বিধান তো আছে। আপনি 205 ডি এর ধারার বিধানটা পড়েন, তাহলে বুঝতে পারবেন। 205 ডি এর বিধানটা এখানে তুলে দেওয়া হয়েছে, বিআর অ্যাক্ট খুলেন প্রয়োজনে।
আচ্ছা, এরপরে বলা হচ্ছে আত্মহত্যা করেছে সংবাদ পাওয়া গেল, সেক্ষেত্রে বিধান কি? বিধান হচ্ছে 174 ধারায় আছে সিআরপিসির। কি করতে পারবে? পুলিশ আত্মহত্যা ইত্যাদির যদি সন্ধান পায়, যিনি লাইনে আছেন খসখস শব্দ হচ্ছে, শব্দ বিরত থাকবেন, না হলে মিউট করে দেন নিজেকে। কারণ আপনাদের ভিডিওটাই পরিষ্কার হবে না তখন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ক্ষমতাপ্রাপ্ত পুলিশ অফিসার, মানে যাকে এই কাজের জন্য দায়িত্ব দিয়েছে, অনেক সময় ওসি নিজে চলে যায় অথবা ওসি যাবে না, কোনো এসআই কে পাঠাই দিল, সেটাই বলা হচ্ছে ক্ষমতাপ্রাপ্ত পুলিশ অফিসার, মানে কোনো এসআই কে পাঠাই দিল ঘটনাস্থলে। আত্মহত্যার সংবাদ পেলে সুরতহাল তদন্তের ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটকে জানিয়ে নিকটবর্তী 2 বা ততোধিক সম্ভ্রান্ত ব্যক্তির উপস্থিতিতে তদন্ত শুরু করবেন। পুলিশ উপস্থিত ব্যক্তিগণ রিপোর্ট সম্পর্কে পুলিশ ও উপস্থিত ব্যক্তিগণ রিপোর্ট সম্পর্কে একমত হলে, যে হ্যাঁ রিপোর্ট ঠিক আছে, সবাই একসাথে সই করবে, পুলিশও করবে এবং উপস্থিত যারা থাকবে তারা অন্তত 2 জন ব্যক্তি থাকবে। এই 2 জন মৃত্যুর কারণ সম্পর্কে সন্দেহ থাকলে, যে এটা সম্ভবত স্বাভাবিক মৃত্যু নয়, আত্মহত্যা হয়েছে অথবা এখানে কোনো মার্ডার কেস হতে পারে, সেই ক্ষেত্রে ময়না তদন্তের প্রতিবেদন প্রয়োজন হবে। এখানে প্রশ্নে বলা হয়েছে যে কখন পুলিশ কর্মকর্তার নিকট মৃতের ময়না তদন্তের প্রতিবেদন প্রয়োজন হয়? যখন সন্দেহ হবে যে দিস ইজ নট এ ন্যাচারাল ডেথ, দিস ইজ অ্যান আনন্যাচারাল ডেথ, যখন মনে হবে যে হ্যাঁ এটা মনে হয় স্বাভাবিক মৃত্যু না অস্বাভাবিক মৃত্যু, তখন এই বডিটাকে, ডেড বডিটাকে সিভিল সার্জনের কাছে পাঠাতে হবে। কি করার জন্য? পোস্টমর্টম বা ময়না তদন্ত করার জন্য। আর যখন মনে হবে যে না এটা স্বাভাবিক ডেথ, ন্যাচারাল ডেথ, তাহলে তো ময়না তদন্তের দরকার নাই। যদি আত্মহত্যা হয়, সুইসাইড হয়, সুইসাইডটাও আনন্যাচারাল ডেথ, এবং সুইসাইডের ক্ষেত্রে অবশ্যই কি করা হয়? ময়না তদন্ত বা পোস্টমর্টম করা হয়। তো কখন প্রয়োজন হবে সেটা 3 নম্বর পয়েন্টে বলে দিয়েছি। উক্ত কারণে লাশটি পরীক্ষার জন্য সিভিল সার্জনের নিকট প্রেরণ করবেন। এরপরে এখানে এক্স একজন বাড়ির মালিক নিকটস্থ থানায় এই মর্মে সংবাদ দেন যে তার ভাড়া দেওয়া কক্ষের মধ্যে সিলিং ফ্যানে একটি মৃতদেহ ঝুলছে। তার মানে হয়তোবা এটা একটা মার্ডার কেস বা আত্মহত্যার সংবাদ। ঠিক 9 নম্বর প্রশ্নে যা পড়লাম সেটাই এখানে উত্তর সেম হবে। 9 নম্বর প্রশ্নের আলোকে নিজে চেষ্টা করুন এই উত্তরটা। ক, চাঁদাবাজির অভিযোগে 3 জনের বিরুদ্ধে এজাহার দায়ের করে। তাহলে চাঁদাবাজি বলছে শব্দটা, পেনাল করে চাঁদাবাজি বলে কিছু নেই। এখন দেখবো আসলে এটা কি। পুলিশ তদন্ত প্রতিবেদন দেয় যে 2 জনের অপরাধের প্রাথমিকভাবে প্রমাণিত এবং 1 জনের অপরাধ প্রমাণিত হয়নি। 3 জনের মধ্যে 2 জনকে দোষী বলছে এবং 1 জন দোষী নয়। ক, অধিকতর তদন্তের আবেদন করে, তার মানে নারাজি পিটিশন দেয়। আদালত আবেদনটি নামঞ্জুর করে প্রতিবেদন গ্রহণ করে, তার মানে নারাজি গ্রহণ করলো না। ওই যে প্রতিবেদন 2 জনকে দোষী সাব্যস্ত করছে, প্রাথমিকভাবে প্রমাণিত, এবং 1 জনকে এফআরটি দিয়েছে বা চূড়ান্ত রিপোর্ট দিয়েছে, সেটাই আদালত গ্রহণ করেছে। এক্ষেত্রে কয়ের প্রতিকার কি? সংশ্লিষ্ট বিধান উল্লেখপূর্বক আলোচনা করুন। কয়ের এই যে প্রতিবেদন বা চার্জশিট পছন্দ হয়নি, তাহলে ক নারাজি পিটিশনের জন্য দরখাস্ত দিল কিন্তু সেটা শুনলো না। এক্ষেত্রে ক কি করতে পারে? মানে যাকে ছেড়ে দিল তাকেও এই মামলায় রাখতে চাচ্ছে ক। এখানে 439 ধারার বিধান মতে বিজ্ঞ দায়রা জজ আদালত দায়রা জজ আদালত বরাবর রিভিশন দায়ের করতে হবে, যেহেতু এটি একটা আদেশ। মঞ্জুর হওয়া না মঞ্জুর হওয়া দুইটাই হচ্ছে আদেশ। তো আদেশের বিরুদ্ধে দায়রা জজের কাছে যেতে হয়। রিভিশনটি মঞ্জুর হলে, যদি মঞ্জুর হয় যে হ্যাঁ দায়রা জজ রিভিশন আদেশটি মঞ্জুর করেছে, অ্যাডমিট করেছে এবং ফাইনালি রিভিশন মঞ্জুর হয়ে গেছে, অর্থাৎ রিভিশনটা সাকসেস হলো, তার মানে এই যে ম্যাজিস্ট্রেট এর কাছে আবেদন করা হলো, সেই আবেদনটা নামঞ্জুর করে দিল, এই নামঞ্জুরটা আর থাকলো না, এবার তিনি নিতে বাধ্য, এবার মঞ্জুর হয়ে যাবে সেটা। তাহলে নিম্ন আদালতে নারাজি দরখাস্ত দাখিল পূর্বক অধিকতর তদন্তের প্রার্থনা করতে হবে, অর্থাৎ আবার নতুন করে সে নারাজি দাখিল করবে এবং সেখানে অধিকতর তদন্ত চাইবে। প্রথমে ম্যাজিস্ট্রেট যদি সরাসরি মেনে নিত, নারাজিটা মেনে নিলে তখনই অধিকতর তদন্ত বা ফার্দার ইনভেস্টিগেশনের জন্য চলে যেত। মানে একবার চার্জশিট হয়েছে, সেটা ক্যান্সেল হয়ে যায়, আবার চার্জশিটের জন্য তদন্তের জন্য যেত। কিন্তু যেহেতু ম্যাজিস্ট্রেট এটা মেনে নেয়নি, বাদীর কথা শুনেনি, তাই বাদী চলে গেল বড় কোর্টে, অর্থাৎ দায়রা জজের কাছে। দায়রা জজ বললো ঠিক আছে,
তা মঞ্জুর করা হলো, মানে ম্যাজিস্ট্রেটের না মঞ্জুরটা এবার হ্যাঁ হয়ে গেল। পুলিশ ডাব্লিউ এবং এইচ এর বিরুদ্ধে দায়রা আদালতে বিচার্য অপরাধের তদন্ত প্রতিবেদন দাখিল করেন। দায়রা আদালতে বিচারকালে রাষ্ট্রপক্ষ মামলাটিতে অধিকতর তদন্তের জন্য আবেদন করেন। রাষ্ট্রপক্ষ আবেদন করেছেন, হ্যাঁ রাষ্ট্রপক্ষ আবেদন করতেই পারে, এবং জানান যে পূর্বের তদন্ত সঠিক হয়নি। আইনের সংশ্লিষ্ট বিধান উল্লেখপূর্বক আবেদনটির উপর সাব্যস্ত সিদ্ধান্তের সংক্রান্ত সম্ভাব্য সিদ্ধান্ত সংক্রান্ত আলোচনা করুন। কি হতে পারে? 173(3)(b) ধারার বিধান মতে পুলিশ অধিকতর তদন্ত করতে পারেন। পুলিশের 173 ধারায় পুলিশকে অবাধ ক্ষমতা দেওয়া হয়েছে, আনলিমিটেড পাওয়ার টু ইনভেস্টিগেট। কোনো মামলা তদন্তের জন্য পুলিশকে আনলিমিটেড ক্ষমতা দেওয়া হয়েছে 173 ধারায়। তো এখানে অধিকতর তদন্তের বিষয়টিও আছে। সুতরাং রাষ্ট্রপক্ষ মামলাটিতে অধিকতর তদন্তের জন্য যে আবেদন করেছে তা আমলে নিয়ে পুলিশকে অধিকতর তদন্তের আদেশ দেওয়া যাবে। এক্ষেত্রে তদন্তকারী পুলিশ কর্মকর্তা অধিকতর তদন্তপূর্বক সম্পূরক প্রতিবেদন দাখিল করতে পারবেন। সম্পূরক প্রতিবেদন বলতে সাপ্লিমেন্টারি রিপোর্ট, এটাই বলা হচ্ছে সম্ভাব্য কি সিদ্ধান্ত আসতে পারে। এই যে সম্পূরক তদন্তর বিষয়, মানে অধিকতর ফার্দার ইনভেস্টিগেশন এবং আরেকটা চার্জশিট চলে আসবে, যেটার সাথে আগের চার্জশিটের সাথে অ্যাড হয়ে যাবে বা নতুন করে সেটা গ্রহণ করা হবে। সংবাদদাতাকে আক্রমণ করে গুরুতর আহত করার অভিযোগে 6 জন ব্যক্তির বিরুদ্ধে এজাহার রুজু করা হলো। তদন্তকারী কর্মকর্তা 2 জন অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ নিলেন। অপর 4 জন অভিযুক্তকে এই হেতুতে অব্যাহতি প্রদান করেন যে ঘটনার সময় 3 জন এজাহার নামীয় অভিযুক্ত অফিসে এবং অন্য অন্যজন একটি পরিচিত ক্লিনিকে চিকিৎসাধীন ছিলেন। তদন্ত কর্মকর্তা এটা বলছেন। তদন্তকারী কর্মকর্তার প্রার্থনা অনুযায়ী বিজ্ঞ ম্যাজিস্ট্রেট উক্ত 4 জন অভিযুক্তকে অপরাধের দায় থেকে অব্যাহতি দিতে পারেন কি? ব্যাখ্যা করুন। মানে তদন্তকারী কর্মকর্তা যেটা বলল তদন্ত রিপোর্টে, যে একজন ছিল ক্লিনিকে এবং বাদ বাকি লোকজন তারা এই অপরাধের সাথে জড়িত না, কারণ তারা এই কাজ করছিল। এইটা ম্যাজিস্ট্রেট নিতে পারেন কিনা সেটা বলা হচ্ছে এখানে। সিআরপিসির 202(2)(b) ধারার বিধান মতে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দাখিল করলে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট উক্ত প্রতিবেদন গ্রহণ করতে পারে এবং আসামিকে অব্যাহতি দিতে পারবেন, মানে নিতে পারবেন। সুতরাং তদন্তকারী কর্মকর্তার প্রার্থনা অনুযায়ী বিজ্ঞ ম্যাজিস্ট্রেট উক্ত 4 জন অভিযুক্তকে অপরাধের দায় হতে অব্যাহতি দিতে পারবেন। তবে, এখানে তবে আছে, এটি আদালতের বিবেচনার উপর নির্ভর করবে, মানে আদালত বাধ্য না পুলিশ তদন্ত রিপোর্টে যেটা লিখেছে সেটাই যে করবে তা না, চাইলে সবাইকেও কিন্তু রাখতে পারে। অর্থাৎ আদালত এই ক্ষেত্রে অভিযুক্তকে অব্যাহতি, মানে অপরাধের দায় থেকে অব্যাহতি দিতে বাধ্য না। এটা আদালতের ইচ্ছাধীন বা বিবেচনামূলক ক্ষমতা। একটি এজাহারের ভিত্তিতে তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে 4 জন অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। উক্ত অভিযুক্তগণ, মানে আসামিগণ এই মর্মে অধিকতর তদন্তের প্রার্থনায় একটি দরখাস্ত দাখিল করে। আসামিরা দরখাস্ত দাখিল করছে অধিকতর তদন্তের জন্য, মানে নারাজি দিচ্ছে, নারাজি দরখাস্ত দিয়ে বলছে যে আরো তদন্ত করা হোক। অভিযুক্ত ব্যক্তি কখনো তদন্ত চাইতে পারে না। তদন্তকারী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেননি এবং দরখাস্ততে দাবি করছে যে এই যে আইও বা তদন্তকারী কর্মকর্তা, ইনভেস্টিগেটিং অফিসার, সে ঘটনাস্থলে যায়নি কিংবা আইন অনুযায়ী সাক্ষীদের পরীক্ষা করেনি বা সংবাদদাতার দ্বারা প্রভাবিত হয়ে কোনো প্রকার তদন্ত ছাড়াই মানে অফিসে বসে অভিযোগপত্র জমা দিয়েছেন। তাহলে দরখাস্তটি মঞ্জুর হতে পারে কিনা। এখানে মূল প্রশ্ন হচ্ছে আসামি পক্ষ নারাজি দরখাস্ত দাখিল করতে পারে কিনা বা কোনো তদন্ত প্রতিবেদনকে চ্যালেঞ্জ করতে পারে কিনা আসামি পক্ষ। বলে রাখা ভালো, তদন্ত হয় মামলায় বাদীর জন্য, বাদী মামলা করেছে, বাদীর জন্য তদন্ত হচ্ছে। আসামি পক্ষ তো জানতেই পারে না এই মামলায় আসামি পক্ষ তখন পর্যন্ত হাজিরই হয়নি, এবং আসামি পক্ষ তদন্ত রিপোর্ট গ্রহণের পরে যে কোনো পর্যায়ে কখনো আসামি পক্ষ কোনো তদন্ত প্রতিবেদনকে চ্যালেঞ্জ করতে পারে না। এইটার বিধান নাই, এটা কেস লয়েও নাই, কোনো আইনেও নাই। অর্থাৎ শুধুমাত্র বাদী বা এজাহারকারী
বা কমপ্লেনেন্ট পক্ষই কি করতে পারবেন, নারাজি দরখাস্ত দিতে পারবেন বা ফার্দার ইনভেস্টিগেশন বা অধিকতর তদন্তের প্রার্থনা করতে পারবেন। আসামি পক্ষ কোনো পর্যায়ে কোনোভাবেই অধিকতর তদন্ত চাইতে পারেন না। তো এখানে আমাদের যেহেতু বিয়ার একটা কোনো ভালো কি নাই, এই বিষয়ে স্পষ্ট আইন নাই, সেই ক্ষেত্রে আমরা একটা খুবই ল্যান্ডমার্ক একটা আইন দিব, খুবই রিসেন্ট আইন 2019 সালের, বেগম খালেদা জিয়া। ইনাকে কে চিনেন না, সবাই চিনি আমরা, খুবই আলোচিত একটা কেস, ভার্সেস দ্য স্টেট, 71 ডিএলআর এডি, অ্যাপিলেট ডিভিশনের সিদ্ধান্ত, 2019 সালের সিদ্ধান্ত, 9 পৃষ্ঠার এই মামলার সিদ্ধান্ত মতে কি বলা হচ্ছে যে সিআরপিসির দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর অর্থাৎ সিআরপিসি বা ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এ এমন কোনো বিধান নেই যেখানে বলা হয়েছে আসামি অধিকতর তদন্তের আবেদন করতে পারবেন। এবং সিআরপিসির 173(3)(b), একটু আগে যেটা আমরা পড়লাম, ধারায় পুলিশকে বিচার সমাপ্তির পূর্বে যে কোনো সময় সম্পূরক প্রতিবেদন দাখিল করার অবাধ ক্ষমতা দেওয়া হয়েছে, কিন্তু অভিযোগপত্র বা চার্জশিট থেকে আসামি নিজের নাম বাদ দেওয়ার জন্য অধিকতর তদন্ত চাইতে পারেন না। এটা বেগম খালেদা জিয়ার মামলায় কিন্তু আসামি আসামি পক্ষের আইনজীবী এটা চেয়েছিলেন যে তার নামটা চার্জশিট থেকে বাদ দেওয়া হোক, এবং বিভিন্ন অজুহাত দেখিয়েছিলেন, গ্রাউন্ডস দেখিয়েছিলেন। এইটা কিন্তু অ্যাপিলেট ডিভিশন খারিজ করে দেন। এই কারণে বেগম খালেদা জিয়াকে আসামি রেখেই মামলায় ট্রায়াল হয় এবং ওনার সাজা হয়। সুতরাং অভিযুক্ত কর্তৃক অধিকতর তদন্তের প্রার্থনায় আনীত দরখাস্তটি কোনোভাবেই মঞ্জুর হতে পারে না। হ্যাঁ, তো যেটা আলোচনা করছিলাম যে অভিযুক্তগণ কর্তৃক অধিকতর তদন্তের প্রার্থনায় আনীত দরখাস্তটি কোনোভাবে মঞ্জুর হতে পারে না, কারণ আমরা দেখলাম যে আসামি পক্ষ কখনো নারাজি পিটিশন বা অধিকতর তদন্ত চাইতে পারে না, অর্থাৎ কোনো তদন্তকে চ্যালেঞ্জ করতে পারে না। তাহলে অর্থাৎ আসামি পক্ষে নারাজি দরখাস্ত দাখিলের কোনো সুযোগ নেই, আমরা কেস ল থেকে জানলাম। অপর একটি প্রশ্ন, টি এর সাথে প্রতারণা দায়ে এক্স এর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়, কিন্তু অভিযোগে এক্স কিভাবে প্রতারণা করেছে তা বলা হয়নি। প্রতারণার কথা বলা হয়েছে, কিন্তু কিভাবে প্রতারণা করলো সেটা মামলায় বর্ণনা স্পষ্ট না, ব্যাখ্যা নাই। মামলায় এক্স সাফাই সাক্ষ্য দেন এবং লেনদেনের বিবরণ দাখিল করেন। এখন মামলা করেছে, অভিযোগের বিবরণ নাই, মানে অভিযোগের কি নাই, কিভাবে প্রতারণা করেছে বিবরণ নাই, ঠিক আছে। অভিযোগ গঠন মানে অভিযোগ গঠনে চার্জ চার্জ গঠনের সময় বিবরণ দেওয়া নাই, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা, এবং সেখানে আসামি বিভ্রান্ত হয়েছে কিনা এটা জানতে চাওয়া হয়েছে, যে অভিযুক্ত এক্স বিভ্রান্ত হয়েছে কিনা। দেখেন, অভিযুক্ত এক্স যদি বিভ্রান্ত হতো তাহলে সে কি সাফাই সাক্ষী দিত এবং লেনদেনের বিবরণ দিতে পারতো? সে তো বুঝেইছে যে কি বিষয়ে তার মামলা হচ্ছে, তো বুঝে শুনে কিন্তু সে সাফাই সাক্ষী দিচ্ছে। তো এখানে আমাদের আলোচনা করতে হবে 225 ধারা বিধান মতে অভিযোগ গঠনকালে কোনো ভুল হলে বা তথ্য বাদ পড়লে যদি তা আসামি পক্ষকে বিভ্রান্ত না করে ও ন্যায় বিচার ব্যাহত না হয়, তবে তা মামলার গুরুত্বপূর্ণ ত্রুটি হিসাবে বিবেচিত হবে না। মানে বড় কোনো ম্যাটার না, এটা কোনো ত্রুটি না বড় ধরনের, এক্ষেত্রেও আসামির বিচার করা ও দণ্ড প্রদান করা যাবে। তাহলে এই ক্ষেত্রে যেহেতু মামলায় ন্যায় বিচার ব্যাহত হয়নি এবং আসামি বিভ্রান্ত হয়নি, তার বড় প্রমাণ সে সাফাই সাক্ষী দিয়েছে এবং লেনদেনের বিবরণ দাখিল করেছে। এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়, যে সে বিভ্রান্ত হয়নি। বিভ্রান্ত হলে তো সে এই লেনদেনের বিবরণ দিতে পারতো না, কি বিষয়ে কি মামলা হচ্ছে, মানে কি মামলায় তার বিচার হচ্ছে, এটা তো সে বুঝতে পেরেছে, এটা বুঝতে পারাটাই আনাফ। ক, অন্যায়ভাবে খ কে লাঠি দ্বারা আঘাত করে। ক এর বিরুদ্ধে পেনাল কোড এর 323 এবং 352 পৃথকভাবে অভিযোগ গঠন করে উভয় সেকশনে শাস্তি দেওয়া যাবে কিনা। 235 উপধারা 2 এর বিধান মতে 2 বা ততোধিক সংখ্যার অন্তর্ভুক্ত অপরাধের ক্ষেত্রে যেগুলো একই ব্যক্তি কর্তৃক কৃত হলে, সেগুলো যদি একই ব্যক্তি করে তাহলে একটি মাত্র মামলায় অভিযোগ গঠন করা যাবে, অর্থাৎ প্রতিটি অপরাধের জন্য পৃথক পৃথক অভিযোগ গঠন করে উক্ত সেকশন এর অধীনে শাস্তি দেওয়া যাবে। এখানে আমি ধারা না লিখে সেকশন কেন লিখলাম,
কারণ প্রশ্নের মধ্যে সেকশন কথাটা লিখেছে তাই। সুতরাং ক এর বিরুদ্ধে পেনাল কোডের সেকশন 323 এবং 352 এ পৃথকভাবে অভিযোগ গঠন করে উভয় সেকশনের অধীনে শাস্তি দেওয়া যাবে। 235 ধারা পারমিট করে। ক খকে আইনগত হেফাজতে উদ্ধার করে এবং উদ্ধার করতে যে গ একজন কনস্টেবল যার হেফাজতে খ ছিল তাকে গুরুতর আঘাত করে, তাহলে কোনো সরকারি কর্মকর্তাকে কি করেছে? আঘাত করেছে। তার কর্তব্য বা অন ডিউটিতে আঘাত করেছে কনস্টেবলকে। কনস্টেবল একজন পুলিশকে আঘাত করেছে তার ডিউটি অবস্থায়। এক্ষেত্রে ক কর্তৃক পেনাল কোডের অধীনে কতগুলি অপরাধ সংগঠিত হয়েছে? উক্ত অপরাধ সমূহের জন্য একই কার্যধারার বিচারে ক কে কি অভিযুক্ত এবং বিচারের সম্মুখীন করা যেতে পারে? যদি হয় আইনের কোন বিধান অনুযায়ী করা যাবে সেটা জানতে চাওয়া হয়েছে। তাহলে এখানে আমাদের প্রশ্ন ব্রেকডাউন করার সময় আমরা দেখতে পাচ্ছি যে কি কি করেছে এবং বিচার্য বিষয় কয়টা। এটা বিচার্য বিষয় কয়টা আপনাকে যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু উত্তর করা টাফ হয়ে যাবে। আচ্ছা, একজন লাইনে এসে বলেন যে এখানে ধরতে পারা যাচ্ছে কিনা যে বিচার্য বিষয় কয়টা। জি স্যার। আচ্ছা, বুঝতে পারছেন আশা করি। এখানে দেখেন ক কর্তৃক পেনাল কোডের অধীনে কতগুলো অপরাধ সংগঠিত হয়েছে, একটা বিচার্য বিষয়। দ্বিতীয় বিচার্য বিষয় অপরাধ সমূহের জন্য একই কার্যধারায়, মানে একই কার্যধারার অর্থ কি একটা মামলাতেই বিচার করে, একটা কার্যধারায় বিচারে ক কে অভিযুক্ত এবং বিচারের সম্মুখীন করা যাবে কিনা, তার মানে একটি মামলাতেই বিচার করা যাবে কিনা না একাধিক মামলা লাগবে, এটা জানতে চেয়েছে। তো এখানে 235(1) ধারার বিধান মতে কতগুলো পরস্পর সম্পর্কযুক্ত কার্যসমূহ একটি মাত্র কার্যে সামিল হলে এবং সেগুলো একই ব্যক্তি কর্তৃক কৃত হলে, একই ব্যক্তি যদি দুইটা কাজই করে বা একাধিক কাজ করে এবং একটা কাজেরই অংশ হিসাবে করে, একটি মাত্র মামলায় এক বা একাধিক অভিযোগ গঠন করা যাবে। তার মানে মামলা একটি হবে, চার্জ একাধিক হতে পারে। তাহলে এখানে 225 এবং 333 ধারার অধীনে 225 পেনাল কোডের 225 এবং 333 এই উভয় ধারায় তার বিরুদ্ধে কি করা যাবে? অভিযোগ গঠন করা যাবে, অর্থাৎ চার্জ গঠন করা যাবে এবং বিচারের সম্মুখীন করা যাবে। অর্থাৎ একটি মাত্র মামলায় পেনাল কোডের 225 এবং 333 ধারায় দুইটি অভিযোগ গঠন করে ক কে অভিযুক্ত এবং বিচারের সম্মুখীন এবং অভিযোগ প্রমাণিত হলে দণ্ড প্রদান করা যাবে, এটা বলা আছে। এখানে আপনারা 225 এবং 333-এ কি আছে সেটা দেখে নিয়ে সেটাও দু একটা পয়েন্ট অ্যাড করে দিতে পারেন। মানে এই দুইটা ধারাতে কি অপরাধের কথা বলা হয়েছে। তো এই দুইটা ধারাতে এখানে তো অপরাধ আপনার প্রশ্নের মধ্যে দেওয়াই আছে যে অপরাধ কোন সরকারি কর্মকর্তাকে তার কর্তব্যে বাধা প্রদান এবং আঘাত প্রদানের শাস্তি। 333-এ আঘাত প্রদান আর 225 হচ্ছে বাধা প্রদান। এক্স কে পেনাল কোডের সেকশন 408 মানে 408 এর অধীনে শাস্তিযোগ্য অপরাধ সংগঠনের দায়ে অভিযুক্ত করা হয়। আদালত এক্স কে 481 এর অধীনে শাস্তিযোগ্য অপরাধ সংগঠনের দায়ে দোষী সাব্যস্ত ও দণ্ডিত করে। মামলা করা হলো অপরাধমূলক বিশ্বাসভঙ্গের, শাস্তি দেওয়া হলো চুরির। উক্ত দোষী সাব্যস্তকরণ ও দণ্ডিতকরণ বৈধ কি? মানে এটা করা যাবে কিনা, করতে পারে কিনা ম্যাজিস্ট্রেট। 237 ধারার বিধান মতে কোন অপরাধের জন্য আমার মূল নোটে চার্জ বলে একটা ফ্রেমিং চার্জ বা অভিযোগ গঠন বলে একটা টপিক আছে, সেই টপিকের আন্ডারে কিন্তু এই প্রশ্নগুলো আসবে। এবং আমার নেক্সট যে নোট আসবে যারা 26 সালে পরীক্ষা দিবে তাদের জন্য এখান থেকে বেশ কিছু প্রশ্ন চলে যাবে হচ্ছে মূল নোটের মধ্যে, এবং তাদের জন্য আবার ফাইনাল টাচ নোটটা আরো আপডেট হয়ে যাবে এবং এই ফাইনাল টাচ নোট থেকে মূল নোটে অনেক কিছু প্রবেশ করবে। তাহলে মূল নোট থেকে তার আগে থেকে কি লাভবান হবে। সিদ্ধান্ত ঠিক আছে না রনি আপু, যারা পরবর্তী পরীক্ষা দিবে? জি স্যার। মূল নোটটা যেহেতু একেবারে ছোট, তো এখান থেকে কিছু প্রশ্ন যদি সেখানে প্রবেশ করানো হয়, আরো যদি 100 পেজ মূল নোটে বৃদ্ধি করা হয় তাহলে মূল নোটটা অনেক মানে ইমপ্রুভ হবে। তো অবশ্যই স্যার। আশা করা যায় তো আগে এগুলো থেকেই আপনার। পড়তে পারতেছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এক ভাই প্রশ্ন করেছে, রুবেল ভাই। রুবেল ভাইয়ের প্রশ্নের উত্তর আপনি দেন। রুবেল ভাই প্রশ্ন করেছে মেসেজ করে যে আমার জি মূল স্যার। নোট উনি কমপ্লিট করেছেন ভালোভাবে এবং ফাইনাল টাচ নোটটা মনোযোগ সহকারে কমপ্লিট করছেন। এখন এই দুইটা নোটের কম্বিনেশন করার পরে আর কোনো গাইড পড়া লাগবে কিনা?
এই প্রশ্নের উত্তরে কি বলা যায় ওনাকে বলেন। ইনশাল্লাহ এতে হয়ে যাবে, কারণ আপনি ইম্পর্টেন্ট এখন আসলে প্রশ্নকর্তার ব্যাপারগুলো, এটা তো একেবারে আনসিন একটা বিষয়, কিন্তু আমরা তো আশা করতেছি বা আমরা স্বপ্ন দেখছি যে এখান থেকে কমন হয়ে যাবে। হুম। বাকিটা আল্লাহ ভরসা। এখন আমার এই নোটে কিন্তু সাজেশন অংশ আছে, সাজেশন অংশের প্যাটার্ন 1 এবং প্যাটার্ন 2-এ বড় প্রশ্ন এবং ব্যাখ্যা দেওয়া আছে। সেখানে কিন্তু মূল নোটকে রেফার করা হয়েছে এবং গাইডকে রেফার করা হয়েছে। তো যেহেতু কিছু প্রশ্ন নতুন আসছে যেটা আমার মূল নোটে নাই, চাইলে সেই কিছু 10-12টা প্রশ্ন 7টা আইনে 2টা করেও যদি বৃদ্ধি করি 7 × 14টা প্রশ্ন আপনি কোনো গাইড থেকে দেখে নিতে পারেন যদি রিস্ক ফিল করেন নিজের মানসিক শান্তির জন্য। এটা আমার পরামর্শ রুবেল ভাইয়ের জন্য এবং সবার জন্য। আমার 2টা নোট, মূল নোট, ফাইনাল টাচ নোট, এই 2টা নোট কমপ্লিট করার পরেও যদি সময় থাকে এবং সামর্থ্য থাকে পড়াশোনা করে আরো কিছু করার, সেক্ষেত্রে গাইড থেকে কি করতে পারেন, ওই 10-12টা প্রশ্ন আরো পড়ে নিতে পারেন যেটা আমার সাজেশনে রিকমেন্ড করা আছে। এটা হচ্ছে সবার জন্য পরামর্শ। তাহলে আমরা চার্জ জি, গঠন খুব টপিক, বলছেন। আচ্ছা, তো চার্জ গঠন টপিকের আন্ডারে আমরা পড়ছি যে আসামির বিরুদ্ধে চার্জ গঠনের পর যদি সাক্ষ্য প্রমাণে দেখা যায় যে সে ভিন্ন অপরাধ করেছে, তবে উক্ত ভিন্ন অপরাধের জন্য তাকে দণ্ডিত করা যাবে। চার্জ গঠন তো এটা ফাইনাল কিছু না, মানে কনক্লুসিভ প্রুফ না চার্জ গঠন। এটাকে তো পরিবর্তন করা যেতেই পারে, কারণ চার্জ গঠন করা হলো সাক্ষী শুরুর আগে, সাক্ষী শুরু হয়ে দেখা যাচ্ছে সে ভিন্ন কিছু করেছে। সেক্ষেত্রে চার্জ তো পরিবর্তন করে ভিন্ন ধারার ভিন্ন সেকশনে তাকে দোষী সাব্যস্ত করে বিচার করা যেতেই পারে এবং সাজাও দেওয়া যেতে পারে, এটা কমন সেন্সের বিষয়। সুতরাং আলোচ্য ঘটনায় এক্স কে পেনাল কোডের 408-এর অধীনে চার্জ গঠন করার পর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে 381 এর অধীন অপরাধ করেছে মর্মে আদালতের প্রতীয়মান হওয়ায় তাকে 381 এর অধীন দোষী সাব্যস্ত দণ্ডিত করা সিদ্ধান্তটি কি বৈধ হবে, কোনো সমস্যা নেই, করা যাবে। একটি মামলায় এইস এর বিরুদ্ধে পেনাল কোডের 302 ধারার অভিযোগ গঠন করা হয়। সাক্ষ্যে প্রমাণিত হয় যে এইস তার স্ত্রী ডাব্লু কে আঘাত করতে গিয়ে ডাব্লু এর কোলে থাকা বাচ্চা সি কে আঘাত করে, তার মানে নিজ স্ত্রীকে মারতে গিয়ে কোলের বাচ্চা আঘাতপ্রাপ্ত হয় এবং 14 দিন পরে সেই বাচ্চাটি মারা যায়। অর্থাৎ আসামি তার নিজের সন্তানকে মেরে ফেললো ঘটনাক্রমে। এটাও প্রমাণিত হয় যে যথাযথ চিকিৎসা পেলে হয়তো বা সি বেঁচে যেতে পারত। সংশ্লিষ্ট আইন উল্লেখে এইচ এর আইনজীবী হিসাবে তার খালাস কিংবা সর্বনিম্ন শাস্তির জন্য আপনার যুক্তিমালা প্রদর্শন করুন। তার মানে এই মামলাটি আহ, মূল যে ভিকটিমের পক্ষে, প্রসিকিউশন পক্ষে যে সাক্ষী সে হচ্ছে স্ত্রী, তাহলে স্ত্রী স্বামীর বিরুদ্ধে মামলা করেছে তাদের সন্তানকে মেরে ফেলে দেওয়ার জন্য। তো এই মামলায় ঘটনা বিচার্য বিষয় লেখার পরে আমরা সিদ্ধান্ত না গিয়ে যুক্তিমালা লিখবো। কিসের যুক্তিমালা? মনে করেন সাক্ষী প্রমাণ হয়ে গেছে, আর্গুমেন্ট করতে হবে, আর্গুমেন্টের সময় কি কি কথা বলবো সেটা লিখতে হবে। এটা কিন্তু চারটিখানি কথা নয়, এটা অনেক ভালো বাঘা বাঘা আইনজীবী যারা ডিফেন্স লয়ার হিসেবে কাজ করেন তাদের কাজ। সেক্ষেত্রে শিক্ষানবিশ আইনজীবীকে এই ধরনের একটা আর্গুমেন্ট লিখার জন্য বলা হচ্ছে। তো এটা খুব উচ্চ লেভেলের একটা প্রশ্ন। তো এগুলোর উত্তর আপনারা যদি সিম্পল ভাবে হালকা করেও লিখে আসতে পারেন এবং বুঝতে পারেন যে এটা আর্গুমেন্ট লিখতে হচ্ছে, তাহলেও ভালো নম্বর পাওয়া যাবে। কারণ যারা খাতা দেখবে তারা জানেন যে আপনারা 10 বছর প্র্যাকটিস করে পরীক্ষা দিতে আসেননি, আপনারা শিক্ষানবিশ হিসেবে 6 মাস প্র্যাকটিস করে পরীক্ষা দিতে আসছেন। তো আপনাদের কাছে যতটুকু প্রত্যাশা ততটুকু পূরণ করতে পারলেই আপনারা ভালো নম্বর পাবেন। কিন্তু এটা ধরতে পারতে হবে যে এটা আর্গুমেন্ট হিসাবে আমাকে লিখতে হবে। তো আমি 4টা পয়েন্ট আর্গুমেন্ট দিয়েছি। যেহেতু নিজের বাচ্চা সি কে আঘাত বা হত্যার কোনো অভিপ্রায় এইচ এর ছিল না, সন্তানকে তো মারার কোনো ইচ্ছাই ছিল না বা মেরে ফেলার কোনো ইচ্ছা ছিল না, তাই এখানে আঘাত বা হত্যা দুইটাই কথাটাই লিখেছি। সেহেতু এইচ এর বিরুদ্ধে পেনাল কোডের 302 ধারায় কোনো অভিযোগ গঠন সঠিক হয়নি, মানে আমি 302 ধারায় যে চার্জ গঠন হয়েছে সেটাকে ইনভ্যালিড বা ঠিক হয়নি সেটা বলছি। যেহেতু স্ত্রী ডাব্লু কে আঘাত করতে গিয়ে ডাব্লু এর কোলে থাকা তাদের বাচ্চা সি কে আঘাতপ্রাপ্ত
হয় সি কে আঘাতপ্রাপ্ত হয়, অর্থাৎ আঘাতটি ইচ্ছাকৃতভাবে ছিল না। এখানে সি কে না হয়ে সি আঘাতপ্রাপ্ত হয়, কে টা কেটে দিলে ভালো হবে। সেহেতু আসামি এইচ খালাস পেতে হকদার। অর্থাৎ এখানে আঘাতটি ইচ্ছাকৃতভাবে ছিল না, ইন্টেনশনালি ছিল না, তাই আমি খালাস পেতে পারে এটা বলছি। তারপরে যেহেতু আকস্মিক কলহ, বিবাদ বা হয়তো ঝগড়া মানে সাডেন কোয়ারেল এর পয়েন্ট নিয়ে আসছি, কারণ এটা 300 ধারার 5 নম্বর ব্যতিক্রমকে আমি লিঙ্ক করার চেষ্টা করছি। এর ফলে ক্রোধে পূর্ব পরিকল্পনা ছাড়া ঘটনাটি ঘটেছে, অর্থাৎ পেনাল কোডের 300 ধারার বিধান মতে ঘটনাটি খুনের যথাযথ উপাদান নেই, সেহেতু এইচ এর বিরুদ্ধে 302 ধারায় খুনের অভিযোগ গঠন করা সঠিক হয়নি। মানে যেহেতু 302-এর 4 যদি আমি সরাই দিতে পারি, তাহলে কিন্তু শাস্তি মৃত্যুদণ্ড থেকে নেমে আসবে। যেহেতু আঘাতের 14 দিন পর সি মারা যায় বা যায়, এবং এটাও প্রমাণিত হয় যে যথাযথ চিকিৎসা পেলে হয়তো বা সি বেঁচে যেতে পারতো, সেহেতু উক্ত ঘটনার ক্ষেত্রে পেনাল কোডের 304A ধারায় অবহেলার ফলে মৃত্যুর জন্য অভিযোগ গঠন করে আসামি এইচ কে লঘু দণ্ড প্রদান করা যেতে পারে। এখানে 304-এর কথা বলছি না, 304 এর কথা বলছি, নেগলিজেন্স, ডেথ বাই নেগলিজেন্স। তো এই সেকশন যদি নিয়ে আসা যায় 302 থেকে, তাহলে সাজা কি অনেক কমে যাবে। তো এটা আর্গুমেন্টে যদি কোর্টকে কনভিন্স করা যায়, তাহলে যে আসামি ফাঁসিতে ঝুলতো সে আসামির হয়তোবা সর্বোচ্চ 3 থেকে 5 বছরের জেল হবে। তাহলে আসামি অনেক বেঁচে গেল না? রনি আপু, আর্গুমেন্টটা বুঝতে পেরেছেন? জি স্যার, একদম। আচ্ছা, তো এইভাবে যুক্তি সহকারে আমি আমার আর্গুমেন্টে বাস্তবে আমি যেহেতু সেহেতু এই শব্দগুলা ইউজ করি। তো আপনারা চাইলে যেহেতু শব্দগুলো অ্যাভয়েড করতে পারেন, অথবা যেহেতু সেহেতু ইউজ করতে পারেন, আপনাদের ইচ্ছে। এগুলো আদালতের ভাষা স্যার, এগুলো মনে হয় করেই সিনিয়ররা। আমি করি, অনেকেই করে না, আমি করি। যেহেতুর সাথে সেহেতু ইংলিশ করতে হলে অ্যাজ বা সিন্স, সো এরকম, বা দেয়ার ফর। সেহেতুর আমার ইংরেজি হচ্ছে সিনিয়রকেও দেয়ার ফর। দেখছিলাম যে এই শব্দগুলো লিখেন। তো আচ্ছা, এগুলো লিখতে পারলে ভালো হবে। আচ্ছা, এক্স এর বিরুদ্ধে জামিনযোগ্য ও জামিন অযোগ্য ধারার অপরাধের জন্য একটি মামলায় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে বরিশালের বাকেরগঞ্জ থানায় গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা হয়, যাতে সিআরপিসির 76 ধারা মোতাবেক কোনো নির্দেশনা পৃষ্ঠাঙ্কন বা এন্ডোর্স করা হয়নি। 76 ধারায় কি আছে যে এক জেলার থানা থেকে অন্য জেলায় যদি কোনো ডাব্লিউএ বা ওয়ারেন্ট, অ্যারেস্ট অফ ওয়ারেন্ট যদি যায়, গ্রেপ্তারি পরোয়ানা যায়, সেক্ষেত্রে কিন্তু পিছনে বলে দিতে হবে যে এই আসামিকে ধরে কোথায় নিয়ে আসতে হবে, কোন আদালতে, কোন জেলার কোন আদালতে তাকে দিতে হবে, এটা বলতে হবে। তো এটা বলা নাই এখানে। এখানে একটা কি হয়েছে, ছোটখাটো প্রসিডিউরাল মিস্টেক হয়েছে। সেক্ষেত্রে কি করতে হবে, বাকেরগঞ্জ পুলিশ এক্স কে গ্রেপ্তার পূর্বক বাকেরগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত করে। তার মানে সংশ্লিষ্ট আমলি আদালত ওই বরিশালের আমলি আদালতে নিয়ে গেছে, কিন্তু আসামির মামলা কিন্তু কোথায়, চট্টগ্রামে। বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এক্স কে জামিনে মুক্তি দেন। তো এক আদালতের মামলা, চট্টগ্রামের মামলা, বরিশালের আদালত তাকে কি করেছে, জামিনে মুক্তি দিয়েছে। এটা দেওয়া যায়, বাস্তবে অনেক হয়। আজকে আমার একটা মামলাতে এরকম হয়েছে, যে রংপুরের আসামির বাড়ি রংপুর এবং বাদীর বাড়ি রাজশাহী। তো আসামির জামিন কিন্তু রংপুরে অ্যারেস্ট হয়েছে আসামি, সেখানে সে 15 দিনের জন্য জামিন প্রাপ্ত হয় এবং এখানে এসে সারেন্ডার করে আবার সে কি জামিনের জন্য প্রার্থনা করে। তো এটা করা যায়, এটার বাস্তবে বিধান আছে, প্র্যাকটিস আছে। উক্ত জামিন আদেশ আইনসঙ্গত হয়েছে কি সংশ্লিষ্ট আইনের বিধান মোতাবেক মানে উল্লেখে উত্তর করুন। এখানে ওই যে বরিশালের ম্যাজিস্ট্রেট মহোদয় যে জামিন দিলেন, সেটা কি ঠিক করেছেন কিনা? তো এখানের বিধান হচ্ছে সিআরপিসির 86 ধারার বিধানে বলা হচ্ছে, জামিনযোগ্য ধারার অপরাধের জন্য পরোয়ানা তামিলের মাধ্যমে, পরোয়ানা তামিল মানে যদি গ্রেপ্তারি পরোয়ানা যায়, কোনো আসামিকে ধরতে হবে, এই যে ধরাটাকে তামিল বলে। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা পুলিশ সুপারিনটেনডেন্ট বা পুলিশ কমিশনার উক্ত পরোয়ানা ইস্যুকারী আদালতে প্রেরণ করবেন। এখানে মানে দরকার ছিল বাকেরগঞ্জ থেকে এই তাকে ধরা হলো, ধরার পর আদালতে না নিয়ে গিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট বা পুলিশ সুপার বা
পুলিশ কমিশনারের কাছে তাকে জমা দিতে হবে এবং পুলিশ সুপার সেইটা সংশ্লিষ্ট আদালতে পাঠাতেন। অথচ আহ, অথবা কি করতে পারে, জামানত দিতে প্রস্তুত থাকলে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে ৭৬ ধারার লিখিত নির্দেশনা সাপেক্ষে, ৭৬ ধারা যদি এন্ডোর্সমেন্ট থাকে সেক্ষেত্রে, কিন্তু প্রশ্নে ৭৬ ধারা কি নাই, লিখিত নির্দেশনা বা এন্ডোর্সমেন্ট নাই, জামানত গ্রহণপূর্বক মুচলেকাটি পরোয়ানা ইস্যুকারী আদালতে প্রেরণ করবেন। অর্থাৎ এখানে কিন্তু ওই যে জামিনে মুক্তি দেওয়ার ক্ষমতা নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার বা পুলিশ কমিশনারকেও দেওয়া আছে। কোন মামলার ক্ষেত্রে? জামিনযোগ্য মামলার ক্ষেত্রে। আর জামিন অযোগ্যর ক্ষেত্রে, আবার জামিন অযোগ্য ধারার অপরাধ হলে ৭৬ ধারায় লিখিত নির্দেশনা না থাকলে কি বিধান, সেটা এবার বলছি। তো উপরে দেখেন, আমাদের প্রশ্নের মধ্যে জামিন যোগ্য ও জামিন অযোগ্য দুইটা বিষয় আছে। জামিন যোগ্য এবং জামিন অযোগ্য দুইটা পয়েন্টে আছে, এতে আমাদের এখানে দুইটা পাড়ায় দুইটা পয়েন্টে আলোচনা করতে হবে, তাহলে প্রশ্নের উত্তরটা কি হবে? সম্পূর্ণ হবে। পরোয়ানা তামিলের মাধ্যমে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে দায়রা জজ আদালত বা মহানগর দায়রা জজ আদালত বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বা বিশেষ ক্ষমতাপ্রাপ্ত প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট আদালত যেটা প্রযোজ্য হয়, সেক্ষেত্রে যার স্থানে অধিক্ষেত্র কোনো ব্যক্তি গ্রেপ্তার হয়েছে, মানে যার আদালতের এখতিয়ারে কোনো ব্যক্তি গ্রেপ্তার হয়েছে তার কাছে নিয়ে যেতে হবে। তার মানে এইটা বরিশালে গ্রেপ্তার হয়েছে, বরিশালের যে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে গেছে, সেটা কিন্তু এই যে ৭৬ ধারার বিধান মতেই নিয়ে গেছে, নিয়ে যাওয়া যাবে। এবং তাকে সিআরপিসি ৪৯৭, ৪৯৬ জামিনযোগ্যর জন্য, ৪৯৭ হচ্ছে জামিন অযোগ্য ধারার জন্য। তাহলে ৪৯৭ ধারার বিধান সাপেক্ষে জামিনে মুক্তি দিতে পারবেন কে? মুক্তি দিতে পারবেন যার কাছে এই আসামিকে উপস্থিত করা হয়েছে, তার আদালতের মামলা হোক বা না হোক। এখানে একটা খণ্ড নথি তৈরি হয়। খণ্ড নথি কি? মূল নথি যেখানে থাকে না, এই পুলিশ যে অ্যারেস্ট করলো, অ্যারেস্ট করে নিয়ে যাবে, নিয়ে গেলে একটা খণ্ড নথি এই গ্রেপ্তারি পরোয়ানার সাথে অ্যাটাচ করে তার একটা গ্রেপ্তারি মানে অ্যারেস্ট হলে কিছু তথ্য যুক্ত হয়, মেমোরান্ডাম অফ অ্যারেস্ট বলে একটা কি থাকে, ফরম্যাট থাকে, সেটা পূরণ করে জমা দিতে হবে। তো এই খণ্ড নথি, জামিন হবে, ওখানে বেল বন্ড হবে, এই সমস্ত কিছু নথি নিয়ে আবার এই আদালত কি করবে? এই মূল আদালত অর্থাৎ চট্টগ্রামের আদালতে সেটা পাঠিয়ে দিবে। যেমন এই রংপুরের আদালত পাঠিয়ে দিয়েছে আমাদের রাজশাহীর আদালতে, এরকম। সুতরাং আলোচ্য ঘটনায় বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এক্স কে প্রদত্ত উক্ত জামিন আদেশ আইনসঙ্গত হয়েছে। হ্যাঁ, এক ভাই বলছে আমরা বলি খণ্ড নথি, এখন আরেক কুদ্দুস ভাই বলছে উপনথি। হ্যাঁ, উপনথি আপনার এলাকায় বলতে পারে, আমাদের এলাকায় খণ্ড নথি বলা হয়, মানে যখন মেন নথি থাকে না। আচ্ছা, মিরাজুল ইসলাম ভাই বলেন। দ্রুত লাইনে আসতে হবে, না হলে কথা বলার সুযোগ পাবেন না। হুম। বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বলেন ভাই, কেমন আছেন? জি স্যার, ভালো আছেন আপনি? স্যার আপনার আহ আলহামদুলিল্লাহ। 2 মিনিট স্যার বলতে চাই, সেটা হলো স্যার আজকে হলো এই আমি নোটটা হাতে পাইছি, ফাইনাল টাচ। এটা হলো সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কারণে আমি যে এলাকায় থাকি। তো যাক, আলহামদুলিল্লাহ পাইছি। আর স্যার আমি জিনিসটা আপনাকে বলতে চাচ্ছি 1 মিনিট। সেটা হলো স্যার, এই যে সমস্যাটা, যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো আগে খাতায় তুলে দেন, তারপরে হচ্ছে যে এর যে সমাধান যে এটা, সেটা কি স্যার করতে হবে কিনা? যদি না করে শুধু উত্তর লিখি এবং বিচার্য বিষয় এবং সমাধান লিখি, তাহলে কি সেটা কি হবে কিনা? এই প্রশ্নের উত্তর সম্ভবত 2-3 ক্লাস আগেই বলে দেওয়া হয়েছে, এবং নোটে 4টা মেথড প্রস্তাব করা হয়েছে, আপনার যে কোনো মেথডে উত্তর করতে পারবেন। বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা মানে মানে ঈদ জি পার স্যার। হয়ে যাওয়ার পরে ঈদ মোবারক জানানোর মতন হয়ে গেল আপনার। আচ্ছা স্যার, না আরেকটা জিনিস হচ্ছে না, আচ্ছা, আমি তো ইরেগুলার বিভিন্ন কারণে স্যার হলো অ্যাটেন্ড করতে পারি না। এমনি আপনার ভিডিওটা দেখতেছি। আচ্ছা, 30 সেকেন্ড একটু বলি। সেটা হলো স্যার, যে মুসাবিদা এবং ড্রাফটিং এর ক্ষেত্রে ওই যে যখন শুরু করব আপনি বিজ্ঞ আপনি আদালত দিয়ে আপনি ক্লাস শেষে কথা বলবেন এই বিষয়ে আমার সাথে, লাইভ ক্লাসে সময় নষ্ট করে সবার বিরক্তির কারণ কেন হচ্ছেন বলেন। না স্যার, আমি বিরক্ত, আমি তো কথা বলি না তো। 2 মিনিট সময় আপনার কাছে চেয়ে নিচ্ছি আপনি তো। আপনি আচ্ছা ঠিক ক্লাস আছে। আপনি ক্লাস আপনি ক্লাস শেষে আমাকে ফোন দেন হোয়াটসঅ্যাপে। ক্লাসে যে পড়াটা হচ্ছে, এই পড়া নিয়ে প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবেন, আমি সুযোগ দিব। কিন্তু আপনি আহ, যারা ক্লাসের বিষয়ে কথা না বলেন, ক্লাসটা তো একটা তো শেষ করতে পারবো না, শেষ করতে হবে তো। এটা র্যাপিড রিভিশন চলছে। নাজমা নাহিদ বলেন। দ্রুত লাইনে আসতে হবে।
এবং আরেকটা বিষয়, র্যাপিড রিভিশন ক্লাসে আপনি ইরেগুলার যারা, তাদের তো দায়িত্ব আমি নিতে পারবো না, রেগুলার হতে হবে। কারণ আমি নিজে আমার মামলার অনেক ক্ষতি করে আমি রেগুলার ক্লাস নেওয়ার চেষ্টা করছি এবং নিজের শারীরিক চিন্তা করছি না। আমি চাইলেই তো ছুটি রাখতে পারি, ক্লাস না নিয়ে শুধু পরীক্ষা নিতে পারি। তো আপনি নিজের ক্যারিয়ারের জন্য কেন রেগুলার হবেন না? এটা তো ঠিক কথা বললেন না, আমি ইরেগুলার, এটা কোনো এক্সকিউজ হতে পারে না। দিস ইজ এ ল্যাম এক্সকিউজ, আই থিংক। আচ্ছা, এগিয়ে যাই। প্যাটার্ন 5, পার্থক্যমূলক প্রশ্ন। কিছু পার্থক্যর উত্তর করে দিয়েছি। ফৌজদারি কার্যবিধির 98, 98 এবং 100 ধারার মধ্যে পার্থক্য ছক আকারে দিয়েছি। আপনারা চাইলে ছক আকারও পরিবেশন করতে পারেন, অথবা এটা থেকে আপনারা সেন্টেন্সে কনভার্ট করে নিতে পারেন। ধারার শিরোনাম, প্রথম পয়েন্ট, চোরাই মাল, জাল দলিল ইত্যাদি আছে মর্মে সন্দেহ হলে উক্ত বাড়ি তল্লাশি। এটা হচ্ছে 98 ধারার কি হেডিং। আর 100 ধারার হেডিং, বেআইনি ভাবে আটক ব্যক্তি উদ্ধার। এখতিয়ার, কার এখতিয়ার আছে? সাধারণত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত 98 ধারায় মামলা গ্রহণ ও বিচার করে থাকেন। আর 100 ধারায় সাধারণত অন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ যারা আছেন তারা 100 ধারায় মামলা গ্রহণ ও বিচার করে থাকেন। আমাদের রাজশাহীতে প্র্যাকটিস এরকম। কিন্তু অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট, এই উভয় ম্যাজিস্ট্রেটকে কি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট বলা হয়। তো নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সবচাইতে নিম্ন পর্যায়ে আছেন, এন্ট্রি পর্যায়ে আছেন, এবং তার উপরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আছেন, এবং তার উপরে জেলা ম্যাজিস্ট্রেট, এইভাবে থাকে। বাজেয়াপ্ত, তল্লাশিপূর্বক প্রয়োজনে তা বাজেয়াপ্ত করা যাবে। যেহেতু এটি কোনো একটি বস্তু, বস্তুকে অবশ্যই কি করা যাবে? ফরফেচার বা বাজেয়াপ্ত করা যাবে। হ্যাঁ। আর উদ্ধারকৃত ব্যক্তিকে আদালতে হাজির করতে হবে। যদি সেটা স্ত্রী হয় বা বউ হয় তাহলে এটাকে বউ উদ্ধারের মামলাও বলা যায়। লিখিত আপত্তি, 98 ধারায় লিখিত আপত্তি দাখিলের সুযোগ থাকে, যে আমার বাড়ির তল্লাশি করতে দিব না বা এসেট্রা এসেট্রা। কিন্তু লিখিত আপত্তি দাখিলের সুযোগ থাকে না 100 ধারা মামলা ক্ষেত্রে। সরাসরি ওই ভিকটিম বা স্ত্রী, সন্তান বা যেই ব্যক্তিকে আটক রাখা হয়েছে ওই ব্যক্তিকে আদালতে হাজির করতে হয়। যদি হাজির করতে না পারে প্রথম ডেটে, তাহলে সেটা সার্চ ওয়ারেন্ট হয়ে যায়, এবং সার্চ ওয়ারেন্ট দিয়ে তাকে খুঁজে বের করে হাজির করবে। এক স্ত্রী, সন্তান, যে কোনো ব্যক্তিকে উদ্ধার করা যাবে। ভাইকে আটকে রাখছে অন্য প্রতিবেশী, ভাইকে উদ্ধারের জন্য আপনি মামলা করতে পারবেন। হাইকোর্টে রিট করাও যায় এই ক্ষেত্রে। এটাকে বলে হচ্ছে ডিটেনশন করে রাখলে জোর করে, সেক্ষেত্রে হ্যাবিয়াস কর্পাস রিট করা যায়। 144 ও 45 ধারার পার্থক্য একই স্টাইলে দিয়েছি। আশা করি এখানে যে 4টি পয়েন্ট দিয়েছি বেসিক ক্লিয়ার করতে পেরেছি। এই পার্থক্যটা আসার সম্ভাবনা খুবই কম, কিন্তু জেনে রাখলেন যদি দিয়ে দেয়। আমার নলেজে আসছে বলে দিয়েছি, এটা ইতিপূর্বে আসেনি। তবে 144-45 ধারার পার্থক্য এসেছে, এটা থেকে ইন্সপাইরেশন নিয়ে আমি 98 এবং 100 ধারার পার্থক্য প্রশ্নটা তৈরি করেছি এবং উত্তর আপনাদেরকে দিয়েছি আমি। ধারা শিরোনাম হচ্ছে উপদ্রব বা আসন্ন বিপদের জরুরি পরিস্থিতিতে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি। এটা 144 ধারা। 145, জমি বা প্রভূতি সংক্রান্ত বিরোধের ফলে শান্তিভঙ্গ হলে পদ্ধতি। বিষয়বস্তু, স্থাবর ও অস্থাবর উভয় প্রকার সম্পত্তি বিষয়ে 144 ধারা প্রযোজ্য, কিন্তু 145 শুধুমাত্র স্থাবরের ক্ষেত্রে প্রযোজ্য। মেয়াদ অস্থায়ী আদেশ 2 মাস পর্যন্ত হবে। আর শান্তিভঙ্গের আশঙ্কা যতদিন থাকবে ততদিন পর্যন্ত সাধারণত এটা বৃদ্ধি পেতে থাকে। লিখিত আপত্তি, সাধারণত লিখিত আপত্তি দাখিলের সুযোগ নেই 144 ধারার ক্ষেত্রে, কিন্তু 135 ধারায় অবশ্যই লিখিত দাখিলের সুযোগ দিতে হবে, প্রতিপক্ষকে আপত্তি দাখিল করতে দিতে হবে। একতরফা আদেশ 144 ধারার ক্ষেত্রে প্রযোজ্য, দেওয়া যেতে পারে। 145 ধারায় কখনো সাধারণত একতরফা আদেশ দেওয়া হয় না। রিসিভার নিয়োগ প্রয়োজন হয় না সাধারণত, কিন্তু এখানে যেহেতু স্থাবর সম্পত্তি, জমি, সেক্ষেত্রে রিসিভার নিয়োগ প্রয়োজন হতে পারে। গুরুত্ব অপেক্ষাকৃত কম, অপেক্ষাকৃত বেশি। 145 ধারার গুরুত্ব অপেক্ষাকৃত বেশি হয় 144 ধারার থেকে। এই হলো 7টা পয়েন্ট দিয়েছি, 5 নম্বরের জন্য যথেষ্ট পয়েন্ট। এরপর সিআর এবং জিআর মামলার পার্থক্য। সংজ্ঞা, 4 সিআরপিসি ধারা 4(1) এর এইচ ধারার অভিযোগ এর সংজ্ঞা দেওয়া হয়েছে। এখানে
সিআর মামলা সম্পর্কে বলছি। অত্র ধারা বিধান মতে ম্যাজিস্ট্রেটের নিকট লিখিত বা মৌখিকভাবে দায়েরকৃত মামলাকে সিআর মামলা বলে। আর জিআর মামলা 154 ধারার বিধান মতে স্থানীয় থানায় দায়েরকৃত মামলাকে সিআর মামলা বলে। খুবই সিম্পল একটা সংজ্ঞা দিয়েছি। দায়ের করা হয় 200 ধারায় সিআর মামলা, আর একটু আগে আমরা জানলাম 154 ধারায় জিআর মামলা দায়ের করা হয়। দায়ের স্থান আমলি ম্যাজিস্ট্রেট আদালত, আর জিআর মামলা হচ্ছে স্থানীয় থানা। আমলযোগ্যতা, আমলযোগ্য ও আমল অযোগ্য উভয় অপরাধের ক্ষেত্রে সিআর মামলা দায়ের করা যায়। আর জিআর মামলা শুধুমাত্র আমলযোগ্য বা কগনিজেবল অফেন্সের ক্ষেত্রে দায়ের করা যায়। শপথ, শপথ পাঠ করতে হয় কিনা, ওথ। সিআর মামলা দায়েরের সময় শপথ পাঠ করতে হয়। আদালতে উঠে যাহা বলিব সত্য বলিব, সত্য বলি মিথ্যা বলিব না, কোনো কিছু গোপন করিব না বলতে হয়। কিন্তু থানায় এই কথা বলার দরকার হয় না। গ্রেপ্তার, পরোয়ানা ছাড়া গ্রেপ্তার করা যায় না। অর্থাৎ সিআর মামলায় যতক্ষণ না গ্রেপ্তারি পরোয়ানা জারি হচ্ছে, ইস্যু হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আসামিকে গ্রেপ্তার করার সুযোগ নেই। কিন্তু জিআর মামলায় ম্যাজিস্ট্রেটের কাছে সংবাদ যাওয়ার আগেই আসামিকে গ্রেপ্তার করা যায়। এই সিআরপিসিতে 156 ধারায় এই ক্ষমতা পুলিশকে দেওয়া হয়েছে যে তিনি ম্যাজিস্ট্রেটের কোনো অনুমতি ছাড়াই মামলা তদন্ত শুরু করতে পারবেন এবং আসামি যেন পালিয়ে না যায়, আসামিকে গ্রেপ্তার করতে পারবেন। কারণ গুরুতর একটা অপরাধ করেছে, আসামি পালিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই তদন্ত শুরু, ম্যাজিস্ট্রেটের আদেশ ক্রমে তদন্ত শুরু হতে পারে। আর এখানে ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়াই, একটু আগে বলেই দিলাম, নির্ধারিত ফর্ম নেই। এক এক জেলায় বা এক এক এলাকায় কিন্তু আমরা এই সিআর মামলার ফরম্যাট এক এক রকম করে থাকি দরখাস্ত আকারে। অনেক সময় আমরা বাদীর নাম, তারপর মাঝখানে সাক্ষীর নাম এবং আসামির নাম, এইভাবে 3টা কলামে করি। আবার ঘটনাগুলো হয়তোবা এই বাদীর নামের নিচে বা ফরিয়াদির নামের নিচে দিয়ে দিই, ঘটনা, স্থান, সময়, তারপরে তারিখ, এগুলো অন্যান্য ইনফরমেশন, তারপরে অভিযোগের বর্ণনা দিয়ে দিই। এইভাবে আমরা সাজাই আমাদের রাজশাহীতে। আবার কোনো কোনো জায়গায় ওই সাক্ষীদের নাম হয়তো বা শেষে দেওয়া হয়। তো এই ফরম্যাট কোনো নির্দিষ্ট না, দরখাস্ত আকারে দিলেই হলো। কিন্তু এফআইআর এর নির্ধারিত ফর্ম আছে, যেটা হাইকোর্ট নির্দিষ্ট করে দিয়েছেন, এবং এটা বাংলাদেশের সব জায়গায় একই এফআইআর এর ফর্ম। ইদানিং এফআইআর এর ফর্মে একটা আপডেট করা হয়েছে, ফরম্যাটে কিছু নতুনত্ব আসছে, যেটা সকল জায়গার জন্য প্রযোজ্য। তদন্ত এবং অনুসন্ধানের মধ্যে পার্থক্য। তদন্ত 4(1) এলে আছে তদন্তের সংজ্ঞা, বলা হচ্ছে সাক্ষ্য সংগ্রহের উদ্দেশ্যে কোনো পুলিশ কর্মকর্তা বা অন্য কোনো ব্যক্তির পরিচালিত কার্যক্রমকে তদন্ত বলে। যেমন অন্য মানুষ বলতে কোনো চেয়ারম্যানকে দিতে পারে, বা কোনো মেম্বারকে দিয়ে দিতে পারে, বা কোনো এলাকার মৌলভী বা কোনো এলাকার ইমাম সাহেবকে তদন্তের জন্য দিতে পারে, বা কোনো প্রতিষ্ঠানের পরিচালককে দিতে পারে। মামলার পরিস্থিতি বিবেচনায় তদন্ত কে করবেন সেটা নির্ধারণ করা হয়। আর এখানে 4(1) কে বলা হচ্ছে অনুসন্ধানের সংজ্ঞা। কোনো ম্যাজিস্ট্রেট বা আদালত কর্তৃক পরিচালিত বিচার ব্যতীত প্রতিটি কার্যক্রমকে কি অনুসন্ধান বলে। তাহলে এটা বিচার হবে না, কিন্তু ম্যাজিস্ট্রেট বা আদালত কর্তৃক পরিচালিত হবে। প্রকৃতি, প্রশাসনিক কার্যক্রম। পুলিশের কাজকে প্রশাসনিক কার্যক্রম দেখা, তাই তদন্ত একটা প্রশাসনিক কার্যক্রম। কিন্তু এটা জুডিশিয়াল বা নন জুডিশিয়াল কার্যক্রমের মধ্যে পড়ে, ইনকুয়ারি বা অনুসন্ধান। পরিচালনাকারী কর্তৃপক্ষ পুলিশ বা অন্য কেউ, আর এখানে ম্যাজিস্ট্রেট বা আদালত। উদ্দেশ্যটা কি? সাক্ষ্য সংগ্রহ করার উদ্দেশ্য, কিন্তু এখানে অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে উদ্দেশ্য। অর্থাৎ তদন্তের গুরুত্ব ব্যাপক, অনুসন্ধান শর্ট টার্মে, এর গুরুত্ব সাধারণত কম। খালাস ও অব্যাহতির মধ্যে পার্থক্য। বেকসুর খালাস বা অ্যাকুইটাল এবং অব্যাহতি বা ডিসচার্জের মধ্যে পার্থক্য আমার মূল নোটে এটা দেওয়াই আছে, আপনারা পড়ে নেবেন, খুব সহজ, কঠিন কিছু না। জামিনযোগ্য জামিন অযোগ্য অপরাধের মধ্যে পার্থক্য, এটাও দেওয়া আছে আমার মূল নোটে, পড়ে নিবেন, কঠিন কিছু না। আচ্ছা, এই প্যাটার্নে আরো কিছু প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নগুলোর উত্তর আপনারা নিজেরা চেষ্টা করবেন, অথবা কোনো গাইড থেকে পড়ে নেবেন, অথবা আমার নোট থেকে পড়ে নেবেন। এরপরে প্যাটার্ন 6, সংক্ষিপ্ত বা টিকামূলক প্রশ্ন। এর কিছু উত্তর আমি দেখিয়ে দিয়েছি। জরিমানা বা অর্থদণ্ড অনাদায়ে সাজা প্রদান সম্পর্কিত বিধান কি? 33 ধারা বিধান মতে জরিমানা বা অর্থদণ্ড অনাদায়ে নিম্নরূপ সাজা প্রদান করা যেতে পারে। কেমন?
জরিমানা বা অর্থদণ্ড অনাদায়ে সাজার পরিমাণ কোনো ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ যে সাজা প্রদান করতে পারে তার অবশ্যই বেশি হবে না, তার মধ্যেই থাকতে হবে, এবং নির্ধারিত সাজার 1/4 মানে 1/4 দেওয়া যাবে, এর বেশি হবে না। এবং জরিমানা অনাদায়ে যে কারাদণ্ড দেওয়া হবে সেটা মূল সাজার সাথে অবশ্যই যুক্ত করতে হবে, মানে বাড়তি কিছু না কিছু দিতেই হবে। কোন কোন ক্ষেত্রে একজন পুলিশ অফিসার গ্রেপ্তারি পরোয়ানা ব্যতীত কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারে? এটা আমার এমসিকিউ নোটে 54 ধারায় দেওয়া আছে। নিম্নলিখিত 9টি ক্ষেত্রে একজন পুলিশ অফিসার গ্রেপ্তারি পরোয়ানা ব্যতীত কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারে। দেখবেন যে এমসিকিউ এর যে তথ্য সেটাকে সামান্য মডিফাই করে উপস্থাপন করা হয়েছে লিখিত আকারে। তো সেখানে কিছুটা সংক্ষিপ্ত ছিল, কিছু চিহ্ন ব্যবহার করা ছিল, ডট ডট ছিল, সেগুলো হটিয়ে দিয়ে এখানে সেন্টেন্স ইউজ করা হয়েছে। যে ব্যক্তি আমলযোগ্য অপরাধের সাথে জড়িত মর্মে অভিযোগ দায়ের বা সংবাদ প্রদান করা হয়েছে বা যুক্তিসঙ্গত সন্দেহ আছে তাকে, যার নিকট আইনসঙ্গত কারণ ব্যতীত ঘর ভাঙার সরঞ্জাম পাওয়া যায় তাকে, মানে ঘর ভেঙে শীত কেটে প্রবেশ করতে পারে বা গ্রিল কেটে প্রবেশ করতে পারে কেউ, তাই সন্দেহ হচ্ছে বলে। ঘোষিত অপরাধী হলে মানে ওয়ান্টেড ক্রিমিনাল, যার নিকট যুক্তিসঙ্গত সন্দেহ সহ চুরিকৃত মাল পাওয়া যায়, চোরাই মাল পাওয়া গেছে। যে ব্যক্তি পুলিশের কাজে বাধা দান বা হেফাজত হতে পলায়ন করে বা পালানোর চেষ্টা করে, আসামি পুলিশের হাত থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। যুক্তিসঙ্গত সন্দেহ সহ প্রতিরক্ষা বাহিনী হতে পলায়ন, আর্মি নেভি বা এয়ারফোর্স থেকে যদি কেউ পালিয়ে যায়, আর্মি নেভি এয়ারফোর্সের কোনো সদস্য যদি পালিয়ে যায়, কোনো সৈনিক, তাহলে তাকেও কিন্তু ধরতে পারবে পুলিশ, ধরে আবার সেই ফোর্সে জমা দিতে পারবে। যে ব্যক্তি বিদেশে আমলযোগ্য অপরাধ করেছে এবং দেশে পালিয়ে এসেছে তাকেও ধরা যাবে। আহ মুক্তিপ্রাপ্ত আসামি 565(3) ধারা ভঙ্গ করে তার ঠিকানা অবগত না করলে, মানে এই ধারায় বলা আছে যে হ্যাবিচুয়াল অফেন্ডার বারবার বারবার অপরাধ করে, তো তাকে শাস্তি দিয়েছে এবং তাকে কিছু কন্ডিশন দিয়েছে যে আপনি বাইরে থাকবেন ঠিক আছে, কিন্তু আপনাকে নিয়মিত থানায় এসে কি করতে হবে, সই করতে হবে, এবং আপনি কোথায় অবস্থান করছেন সে ঠিকানাটা অবগত করতে হবে, এবং ঠিকানা পরিবর্তন করতে হলে থানার অনুমতি নিতে হবে। তো প্রতি মাসে হয়তো বা তাকে হাজিরা দিতে হয় থানায়, এবং খোঁজ খবর দিতে হয় যে কোথায় সে অবস্থান করছে কি করছে, মানে একটা পুলিশ অবজারভেশনে রাখে। এখন যদি 1 মাস 2 মাস পার হয়ে যায়, পার হয়ে যাওয়ার পরে সে কি করে, সে থানায় হাজিরা দিচ্ছে না, তখন তাকে অ্যারেস্ট করতে পারবে। যাকে গ্রেপ্তারের জন্য পুলিশ অনুরোধ পেয়েছে, কেউ যদি অনুরোধ করে এনাকে অ্যারেস্ট করেন এবং যুক্তিসঙ্গত কারণ থাকলে অবশ্যই অ্যারেস্ট করা যাবে। এই 9 প্রকার ব্যক্তি অ্যারেস্টযোগ্য উইথাউট ওয়ারেন্ট। একই অপরাধ বিষয়ে থানায় দায়েরকৃত মামলায় পুলিশি তদন্ত চলমান, অলরেডি আমরা এইটা পড়লাম কোথায়, প্রবলেমেটিক প্রশ্নের মধ্যে, যে জিআর এবং সিআর মামলা একসাথে চললে কি করবে। 500D তে কোন আইনের কোন ধারায় একজন ম্যাজিস্ট্রেট অভিযোগকারীকে পরীক্ষা করেন বর্ণনা করুন। আইনের কোন ধারায় ম্যাজিস্ট্রেট পরীক্ষা করেন? 200 ধারায়। 200 ধারায় বাদী বা ফরিয়াদি ও উপস্থিত সাক্ষীদের জবানবন্দি গ্রহণ করেন। ফাইলিং এর সময়, সিআর মামলায় ফাইলিং এর সময় 200 ধারায় দাঁড় করিয়ে কি করা হয়, পরীক্ষা করা হয়। জবানবন্দির সারাংশ ম্যাজিস্ট্রেট লিপিবদ্ধ করেন এবং উহাতে ফরিয়াদি ও সাক্ষীর সই নেবেন যদি সাক্ষী জবানবন্দি দেয়। সেক্ষেত্রে অপরাধ আমলে গ্রহণকারী ম্যাজিস্ট্রেট কোন কোন ব্যতিক্রমী অবস্থায় অভিযোগকারীকে পরীক্ষা না করেই অভিযোগ আমলে নিতে পারেন। অভিযোগকারী আদালত হলে, মানে সিআর মামলা ফাইলিং যদি কোনো আদালত পাঠিয়ে দেয়, কোনো সিআর মামলা রেডি করে সেটা সই করে, মানে কোনো আদালত, আদালত বলতে ম্যাজিস্ট্রেট বা কোনো বিচারক, আদালত মানে বিচারককেই বোঝাচ্ছে, তো বিচারক একটা মামলা ফাইলিং করতে দিয়েছে, তো তাকে আর আদালতে দাঁড়িয়ে কি করতে হবে না, শপথ পাঠ করে যাহা বলিব সত্য বলিব বলে জবানবন্দি দিতে হবে না, ডিরেক্ট সেটা আমলে নেওয়া যাবে। অপরাধ আমলে গ্রহণকারী ম্যাজিস্ট্রেট অভিযোগকারীকে পরীক্ষা না করেই তা আমলে নিতে পারবেন। তো এই প্যাটার্নের আরো কিছু প্রশ্ন আছে যেগুলো আমার মূল নোটে